আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে এপিসোডের শুরুতে আমি আপনাদের সাথে একটু কথা বলবো, 1 মিনিট সময় নেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি কখনোই এপিসোডের শুরুতে এবং শেষেও 1 মিনিটও কথা বলি না আপনাদের সাথে। এটা আমার স্বভাবের সাথে আসলে যায় না, কিন্তু আর যাই হোক, ভৌতিকতা মায়া আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমরা সবসময় উদ্গ্রীব থাকি, এবং এই উদ্গ্রীবতাই বা এই উত্তেজনাটাই আমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের সামনে নিয়ে আসি ইউটিউবে। এবং আমরা কিন্তু আমাদের কেস স্টাডিগুলো এবং অন্যান্য যে কোনো পাবলিশ করার মতো ভিডিওগুলো আমরা যে কোনো একটা সময় আপলোড করছি। ম্যাক্সিমামই দেখা যায় যে হয়তো মঙ্গলবার বা বুধবার অথবা সোমবার আপলোড করছে। এর বাইরে শুক্রবার কিন্তু আমরা আপলোড করছি আরও একটা পর্ব, যে পর্বটা আমরা অনেকে হয়তো শুনতে পারছি না সবসময়। এবং আরও একটি নতুন ঘটনা নিয়ে আমরা কিন্তু স্বাধীন মিউজিক অ্যাপে প্রত্যেক শনিবার রাত 12টায় হাজির হই, এবং আমরা ধীরে 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 আরও বেশি কাছে আসার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে আজকের পর্বে ঘটনাটি হবে একক ঘটনা, এবং এই ঘটনাটি একটা অদ্ভুত একটা ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বের ঘটনা। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এইভাবেই আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। শুরু করছি আজকের পর্বের ঘটনা। একদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ার একটু আগে দিয়ে আমার ঘুম চলে আসে, এবং আমি যখন ঘুমাই আমি একটা স্বপ্ন দেখতে পাই। আমি এমন একটা জায়গায় দাঁড়ানো, যে জায়গাটায় আমার সামনে রেল লাইন, এবং রেল লাইনের অপোজিটে কিছু দূর জায়গা পরেই ঘন জঙ্গল। যেরকম আগাছা দিয়ে শুরু হয় জঙ্গলের শুরুটা, এরপরে গাছপালা থাকে, ঠিক এরকম। এবং আমি স্বপ্নে দেখতে পাই আমি দাঁড়িয়ে আছি, আমি তো দেখতে পাচ্ছি আমার চোখের সামনে সেই জঙ্গলকে রেল লাইনের পরে। আমার পাশে বাম দিক থেকে কে যেন বলল, এই জায়গাটা সুবিধার নয়। দেখতে সুন্দর লাগলেও ভেতরে মনে হয় এমন কোনো কিছু আছে যে জিনিসটা এইখান থেকে দাঁড়িয়ে আন্দাজে বোঝা খুবই মুশকিল। কিন্তু তারপরও কেন জানি মনে হয় একটা শয়তানি ভাব, যেন কেউ ঠক ঠক করছে, যেন কেউ বের হতে চাচ্ছে, যেন কেউ মনে হয় হাঁসফাঁস করছে। এই কথাটা কেউ আমার বাম দিক থেকে বলল, এবং আমার ডান দিকে আমি দেখতে পাই একজন ব্যক্তি, সাদা কাপড় পরা, সাদা শার্ট পরা, এবং তার লুঙ্গিটা প্রায় হাঁটুর কাছাকাছি ধরে সে হাঁটছে, এবং তার সাথে আরো 2-3 জন। এর মধ্যে একজনকে আমার মনে হলো তিনি একজন মহিলা, কারণ সম্ভবত তার হাতে থাকা কোনো পুটলি থেকে অজস্র চুড়ি একসাথে পুটলিটা ছিঁড়ে পড়ে গেল, এবং ঝনঝন করে শব্দ উঠল। এই ঝনঝন শব্দ, চুরির ঝনঝন শব্দটা সর্বশেষ আমি দেখেছিলাম। এরপর আমার কোনো কিছু মনে নেই, এবং আমার ঘুম ভাঙে ফজরের আজানের সময়। আমি বসা অবস্থাতেই দেখতে পাই। এবং আমি আপনাদেরকে আগে বলেছিলাম, আমি কিন্তু সাধারণ স্বপ্ন দেখি না। আমি যা দেখি সেটা হয় ইমিডিয়েট হয়, না হলে 1 বছর পরে হলেও হবে, কিন্তু হবে। আমি একেবারে হয় ঘুম থেকে উঠবো একবারে, অথবা যদি আমি স্বপ্ন দেখি, স্বপ্ন আমার বাস্তব হবে। ওই দিন আমি স্বপ্নটা দেখলাম, এবং ধরে রাখলাম, একটা নোট করে রাখলাম নিজের জন্য, নিজের একটা নোট করে রাখলাম মোবাইল ফোনে। বি রেডি, সামনে রেল লাইন থাকবে, অপোজিটে থাকবে জঙ্গল, এবং ট্রেনের উপরে বা ট্রেন লাইনের আশপাশে বা জঙ্গলের আশপাশে কোথাও চুরি ভাঙার শব্দ। এটা নিজেকে একটা নোট লিখে রাখি মোবাইল ফোনেই। 2 দিন পরে একটা জায়গা থেকে একটা কাজ আসে। কাজটা হলো একটা পরিবার, এবং ওই পরিবারের বিভিন্ন সদস্যরা এমন ধরনের টর্চারের শিকার, সেটা হচ্ছে ভৌতিক হলেও তারা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার। সবাই প্রত্যেকের সাথে প্রতিদিন রাতে কোনো না কোনো ঘটনা ঘটে। আজকে যদি একজনের সাথে ঘটনা ঘটে, পরের দিন আরেকজনের সাথে ঘটনা ঘটে। এবং ঘটনাটা হচ্ছে
তাদেরকে রীতিমতো চাবুক দিয়ে পেটানো হয় এবং তাদের চিৎকারে, কান্নার চিৎকারে তাদের বাড়ির আশপাশের লোকজনও ঘুমাতে পারত না। আমি নিজে সরাসরি যাওয়ার পর আমি বুঝতে পারি, কারণ পাশাপাশি ঘেঁষা এই ভবনের তাদের যে অংশটা, অপোজিটের অংশের লোকজনও বল এবং অপোজিটের অংশের লোকজনও জানতো যে এই পরিবারের লোকদেরকে অশরীরী কেউ এসে প্রত্যেকদিন রাতের বেলা মারে। তো ঘটনা কি, আমার কাছে তখন পর্যন্ত ইনফরমেশন এটা ছিল যে এক একজন এক এক কথা বলে, কিছুদিনের জন্য সবকিছু ঠান্ডা থাকে, যার কাছ থেকে যে ধরনের তদবির নেওয়া হয় বা যে ধরনের কাজ করা হয় না কেন, কিছুদিন ঠান্ডা থাকে, জাস্ট কয়েকটা দিন, তারপর আবার সমস্যাটা রিটার্ন করে। তা আমি নর্মালি জিজ্ঞেস করি সবাইকে, প্রথমে যদি কেউ নিজ থেকে কোনো কথা না বলতে চায়, বেশি কথা বলি না, আমি আগে শোনার চেষ্টা করি তিনি আমাকে কি বলতে চাচ্ছেন। এরপরে আমার যদি মনে হয় যে সে আমার কাছে কোনো কিছু লুকাচ্ছে বা কোনো কিছু, তখন আমি আমার সিস্টেমেটিক ওয়েতে আগাই। আবার অনেক সময় আমি কেউ সাথে বেশি কথাও বলি না, শুধু শোনা যায় চুপচাপ। এটা আসলে নির্ভর করে আমার মাথায় কখন কি চলে তার উপরে। চাবুক দিয়ে বাড়ি মারা কথাটা যখন শুনলাম না, ওই ইমিডিয়েটলি আমার মনে হলো এদের পরিবারের অতীতের পিছনে কোনো ঘটনা থাকতে পারে। কারণ চাবুকের ব্যাপারে কি, চাবুক দুই রকমের রিজেম্বল শো করে, দুইটা ক্ষেত্রেই এটা হচ্ছে আঘাতের কাজ করে। এবং এই দুটো ক্ষেত্রেই হয় কি, যে হয় আপনি চাবুক দিয়ে একজন পাপীকে মারছেন, অথবা চাবুক দিয়ে একজনকে অযথাই মারছেন, দুইটাই। কিন্তু দুইটা দুই রকম, নিরপরাধকে মারা এবং পাপীকে মারা। এখন এই পরিবার কি পাপী না নিরপরাধ? নিরপরাধ হলে কে কেন মারছে, অবশ্যই তার কোনো ইন্টেনশন আছে। আর যদি পরিবার পাপী হয়ে থাকে তাহলে মারুক, ওটা আমার কোনো কিছু যায় আসে না। এটা হচ্ছে আমার ফিলোসফি। এটা ফাইন্ড আউট করবো কিভাবে যে কে এই ঘটনা ঘটায়, কেন ঘটায়। আমরা হয়তো মনে করি আমাদের মধ্যে একটা পারসেপশন আছে যে জিনেরা চাইলে ওয়ান্টুর মধ্যে জানতে পারে। যদি চাইলেই ওয়ান্টুর মধ্যে জানতে পারতাও বা জানতে পারতো ওরা কোনো কিছু, তাহলে অন্তত ওরা এত সময় লাগাতো না যে কোনো একটা কিছুর ব্যাপারে জানার জন্য। কিছু গাল গল্পের কারণে এই পুরো ব্যাপারটা, এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে তার ব্যাপারে আমাদের পুরো বাংলাদেশ সহ এই পুরো মধ্য এশিয়া এই অঞ্চলগুলোর মধ্যে একটা ভুল ধারণা কাজ করে মানুষের। তো ওই রকমই এই পরিবারটা মনে করছিল যে একদিনেই আমি জানতে পারবো যে সমস্যা কি। তারা এভাবে বলে বসছিল আমাকে যে আপনার সাথে তো জিন আছে, টিপিক্যাল কোয়েশ্চেন, যে আপনার সাথে তো জিন আছে, আমার জন্য তো ওয়ান্ডার ব্যাপার জানা। আমি ওনাদেরকে বোঝাতে পারি রে ভাই, আপনি যেভাবে যেই মাকলুক আপনি যেভাবে চলেন না, এরাও সেই মাকলুক এইভাবেই চলে। কেউ মাটির নিচে কি আছে দেখতে পারে না। তো যদি মাটির নিচে কিছু থাকতোই দেখার মতো, যদি মানে অ্যাবিলিটি তাদের থাকতোই, তাহলে তো হয়ে গিয়েছিল। আমি তো গুপ্তদান এমনিই পেয়ে যেতাম অটোমেটিক। এরা তো তা দেখতে পারে না। এরা তো এখান থেকে বসে এক দৃষ্টিতে অনেক দূর দেখতে পারে, কিন্তু আল্লাহ যদি ডিসাইড করেন যে এই বান্দা যাকে দেখার চেষ্টা করছে তার মাঝখানে আমি একটা পর্দা ঢেলে দেবো, তখন কি করবেন? ব্যাপারগুলো আসলে এরকমই, যা এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি। তো তাদের এরকম একটা ধারণা ছিল, কিন্তু এরপরে যখন আমি তাদের সাথে কথা বলি, আমি তাদেরকে বোঝাতে পারি যে না, এইভাবে আসলে হয় না। এবং এইভাবে হয় না দেখেই এখন পর্যন্ত মূল ঝামেলাটাও কিন্তু বের হয়নি। একটা সমস্যা কোথায় আছে সেটা যদি আপনি বের না করতে পারেন, আপনার যদি তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োও থাকতে পারে এবং তাড়াহুড়ো নাও থাকতে পারে, কিন্তু সমস্যা বের না করতে পারলে সেটার কোনো রকমের সমাধান আপনি পাবেন না। আপনার ভবন বারবার ধসে যাচ্ছে একদিক দিয়ে, আপনি বারবার কাঠামো তুলে দিচ্ছেন এক একটা জিনিসের সাপোর্টে, তা তো হবে না। আপনার ভবনটার ওই অংশটা কেন বারবার ধসে যাচ্ছে আপনাকে সেইটা ফাইন্ড আউট করতে হবে। ওই রাজমিস্ত্রিরও দোষ না, ইঞ্জিনিয়ারেরও দোষ না, রডেরও দোষ না, বালুরও দোষ না। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে এই যে এইভাবে টর্চার করছে আপনাদেরকে, ওনারা তো টর্চারে কি লেভেল জানেন? কারোর পিঠে কোনো দাগের অভাব নেই। দাগ কি জানেন? আপনাকে আমি দেখাতে পারলে হয়তো বোঝাতে পারতাম। একজন মা পর্যন্ত তার কোমরের কিছু অংশ আমাকে দেখিয়েছেন কাপড় তুলে, মানে 1 বা আধা ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা নেই, মারের দাগ। এবং তারা পিঠের উপরে তো শুতেই পারেন না কেউ,
ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো আপনারা জানেনি কিরকম করবে, তারা তো ওষুধ দেবে, কিন্তু এটা তো সমাধান কি? তাদেরকে তো রাতেরবেলা মারছে, এবং যে এসে মারে তার চেহারাটাও কেমন জানি। যতক্ষণ তাদেরকে মারে তারা মা বাবা বলে বাঁচানো ডাক দেয়, কিন্তু পরিবারের এক সদস্যই আবার আরেক সদস্যকে বাঁচাতে যেতে পারে না, জানেন? কিচ্ছু যে করতে পারবে না। আমার সামনে থাকা অবস্থায় একজন মা তিনি বলছিলেন যে তিনি যখন তার মেয়েকে মারছিল তিনি নিজে ছুটে এসছেন। মেয়ে তো এক একটা বাড়ির, সে তার পিঠে টের পাচ্ছে এবং সে লাফিয়ে উঠছে, সে মানে যেভাবে যন্ত্রণা কাতরায় মানুষ, মা কিছু করতে পারছে না, কিছুই করতে পারছে না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে কেউ হিট করছে। আমি জিজ্ঞেস করলাম যে পরিবারের আগে কেউ কোনো রকম সমস্যায় পড়েছে কিনা, অথবা কারোর প্রতি তাদের কোনো সন্দেহ আছে কিনা। তো তারা বললো যে সন্দেহ তো অনেকের উপরে, তাদের এই বাড়িটা, তাদের কিছু হয়ে গেল তো বাড়িটা স্বাভাবিকভাবেই, তাদের একটা ভাষা তারা বললো যে জানোয়াররা খাবে। তো এর বাইরেও এর আগেও এই যে পরিবারটার যে মেইন লোক, মানে এই পরিবারের বাবা, তিনি যখন মারা যান তিনি একটা আনইউজুয়াল সার্কামস্টেন্সে মারা যান। উনি খাবার খাচ্ছিলেন, খাবার খাওয়ার পরে উনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবারও খেতে বসলেন অদ্ভুতভাবে। উনি বলছিলেন যে খাবার উনি খান নাই, উনি খাবার খেলেন, কিন্তু উনি আবারও নামাজে দাঁড়ালেন এবং উনি নামাজ শেষে এসে বললেন যে ওনাকে খাবার দাও। এবার ওনার ওয়াইফ কিন্তু ওনাকে বলল যে কি ব্যাপার, তুমি তোমার পেটে জায়গা থাকবে কোথায়, তুমি মানে কি ব্যাপার, কি তুমি খাচ্ছ কেন বারবার, আবার তুমি নামাজ শেষ করছো বারবার আসছো। তো উনি বলছেন যে আমি তো নামাজ পড়ি নেই, আমি খাবো, খেয়ে নামাজ পড়বো, তারপর ঘুমাতে যাবো। তার স্ত্রী বলে যে তুমি তো নামাজ পড়ে এলে মাত্র, তুমি একবার খেয়ে নামাজ পড়লে, নামাজ পড়ে খেয়ে আবার নামাজ পড়লে, নামাজ পড়লে খেয়ে আবার আসলে এখন খাবারের জন্য, ঘটনা কি? তিনি যখন তার স্ত্রীর সাথে তর্কাতর্কি করছেন, আচমকা তার স্ত্রী দেখতে পায় যে তার স্বামী মুখ হা করে একদিকে তাকিয়ে আছে, এবং মুখ হা করে একদিকে তাকিয়ে আছে, এবং এমন ভাবে, তিনি তো টেবিলে বসেছিলেন, এমন ভাবে তিনি তার মুখে হাত দিয়ে অঙ্গভঙ্গি করছিলেন যেন তিনি টেবিলে থাকা প্লেট থেকে খাবার তুলে মুখে তুলে নিচ্ছেন এবং চিবিয়ে খাচ্ছেন। তার স্ত্রী তো সেদিকে তাকালো, ভয়, ওইখানে কিন্তু ভয়ের কোনো ব্যাপার ছিল না তখন। কোন দিকে কি দিকে তাকে তারা স্বামী এরকম করছে। তিনি যখন তার স্বামীর কাছে, যে তার স্বামীর কাঁধে ধাক্কা দেন, এই তোমার কি হচ্ছে জিজ্ঞেস করলো, যেভাবে আমরা জিজ্ঞেস করি মা বাবারা। তো ভদ্রলোক তার দিকে একবার তাকালো, তারপর এমন ভাবে লাফিয়ে উঠলো যে কেউ তাকে মানে চাবুক দিয়ে বা কোনো থালো কোনো কিছুতে খুব জোরাটা বাড়ি মেরেছে পিঠের উপরে। তিনি এমনভাবে লাফিয়ে উঠলেন এবং তার পিঠ ধরার চেষ্টা করলেন যেন মানে জ্বলন্ত কোনো কিছুতে তাকে আঘাত করেছে। এরপরে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে তিনি মৃগী রোগীর মতো কাঁপতে থাকেন, এমনভাবে কাঁপতে থাকেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তিনি কাঁপছেন, তার মুখ দিয়ে পানি চলে আসছে, মানে পেট থেকে মানে স্টমাক রসগুলো বের হয়ে আসছে, অ্যাসিডগুলো বের হয়ে আসছে, যেটা বোমের মতো গন্ধ হয়, ওইটা হচ্ছে অ্যাসিড, স্টমাক অ্যাসিড। ওই অ্যাসিড বের হয়ে আসছে, ওনার নাক দিয়ে রক্ত পড়ছে, ওনার কান দিয়ে রক্ত বের হয়ে আসছে, ওনার পেশাব বের হয়ে গেছে, পায়খানা বের হয়ে গেছে, এবং কলকল কলকল করে রীতিমতো জাস্ট মনে হচ্ছে কলকল কলকল করে তার শরীর থেকে পানি বেরিয়ে আসছে মুখ দিয়ে। তো এই অবস্থায় হুড়োহুড়ির মধ্যে বাইরে থেকে লোক এলো, এখন কেউ তাকে ধরতেও পারছে না, কারণ তার মুখ দিয়ে রক্ত, মুখ দিয়ে পানিও বের হচ্ছে, নাক দিয়ে রক্ত, এবং তার পেশাব পায়খানা দেখে এক অস্থির অবস্থা। এখন তারপরও একজন যখন একটু হিম্মত করে তাকে ধরলো, উঠানোর চেষ্টা করলো, তিনি টের পেলেন যে ভদ্রলোক মারা গেছেন, কোনো পালস নেই, কোনো কিছু নেই, কারণ বডি ছেড়ে দিয়েছে রীতিমতো, উনি মারা গেলেন। ওনাকে দাফন দিল। ওনাকে দাফন দেওয়ার পরে বেশ কয়েকদিন রাতের বেলা তারা সবাই মোটামুটি স্বপ্ন দেখলো যে তাদের বাবাকে কেউ চাবুক দিয়ে পেটাচ্ছে, খুব জোরে চাবুক দিয়ে পেটাচ্ছে, এত জোরে চাবুক দিয়ে পেটাচ্ছে, এবং বলছে যে কই, মানে একটা কোনো কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করছে, জিনিস কোথায় বল, কোথায় আছে আমার জিনিস বল।
এরকম একটা ব্যাপার। কি সেটা সবটা তারা বুঝতে পারছে না, কিন্তু যে মারছে সে কোনো কিছু খুঁজছে। এই পরিবার এরপরে কিছুদিন ভালোভাবে কাটে। এই পরিবারের, এই ভদ্রলোকের এই পরিবারের বড় ছেলে যে, সে রাতের বেলা একদিন সম্ভবত মুভি দেখছিল। সে যখন মুভি দেখছিল, কেন জানি তার কাছে মনে হলো যে দরজাটা এখন ঘরের অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো সে যখন এই কথাটা চিন্তা করলো, অটোমেটিকই ঘরের দরজাটা ক্যাচ করতে 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 বন্ধ হয়ে যায়। এই ঘটনা কিন্তু অনেকদিন আগের, মানে যে সময় আমি কেসটা পাই তারও অনেক আগের, প্রথম দফার। তো ক্যাচ করে যখন গেটটা বন্ধ হয়, তার শরীরটা না হিম হয়ে আসে। ব্যাপারটা কি? বড় ছেলের ওই সময় মনে হলো দরজাটা যে বন্ধ হয়েছে না, দরজার উপরের দিকে দেয়ালের মধ্যে কেউ একটা ছায়ার মতো, তার ওই ছেলে মনে হচ্ছে, বড় ছেলে মনে হচ্ছে ওই ছায়াটাই এখন বেয়ে বেয়ে 3টা দেয়াল ঘুরে ঠিক তার মাথার উপরে সিলিং কাছে আসবে এবং সিলিং থেকে আস্তে করে উল্টো ঝুলে তার দিকে তাকিয়ে একটা হাসি দিবে। এবং এক্সাক্ট এটাই হয়। সে দেখতে পায় যে একটা ছায়া একেবারে ওয়াল বেয়ে বেয়ে ক্রল করে 3টা ওয়াল পার করে সিলিং বরাবর এসে ফ্যানের পাশ দিয়ে উল্টো ঝুলে পড়ে এবং তার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। এবং এই সময়টুকুর মধ্যে পুরো শরীর হিম হয়ে তার মুখ দিয়ে শব্দ বের হয়, একদম বন্ধ হয়ে যায়। ভয়ে আড়ষ্ট হয়ে গেছে সে। এবং এরপরে ওই এন্টিটি তার উপর লাফ দিয়ে পড়ে, একদম লাফ দিয়ে পড়ে আচর দিল, প্রচন্ড আচর দিল তাকে। এবং এক ধরনের অদ্ভুত শব্দ, এক ধরনের অদ্ভুত হাসি। ওই ছেলে কোনো রকম শব্দ করতে পারছিল না। সকালবেলায় যখন মা আসে ছেলেকে ডাক দেওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য, অথবা বাইরে যাওয়ার জন্য, বা পড়ালেখা করার জন্য, বা দোকানে যাওয়ার জন্য, তাদের একটা দোকান ছিল বড়, এসে দেখে যে গেট ফাঁক করা, ছেলে একেবারে উদাম, গায়ে কোনো কাপড় নেই, ফ্লোরে পড়ে আছে। কিন্তু ছেলে সারা শরীরে বড় বড় আঁচড় দেওয়া, বড় বড় নখের আঁচড় দেওয়া। উনি তো ভয় পেয়ে গেছে। উনি ভয় পেয়ে আগে নিজের ছেলের শরীর ঢেকেছে, ঢাকার চেষ্টা করলো, কোনো কাজ হয়নি। গেট চাপ দিয়ে গেছে। গেট চাপ দিয়ে নিজের ঘরের অন্যান্য সন্তানদেরকে না বলে পাশের বাড়ি থেকে একজন সিনিয়র ব্যক্তিকে নিয়ে আসেন, সাথে আরো একজনকে নিয়ে আসেন, নিয়ে এই ঘরের মধ্যে এসে ঢোকেন। দেখেন যে ছেলের এই অবস্থা। ছেলের হুঁশ ফেরানো হয়, সবকিছু করানো হয়। ছেলে বলে যে রাত্রেবেলা এই ঘটনা ঘটেছে তার সাথে। মানুষজনের পরামর্শে তারা বাসার মধ্যে মিলাদ দেয় এবং ছেলেকে একটা তাবিজও পরানো হয়। ধারণা করা হচ্ছিল যেহেতু স্বামী মারা গেছে, তখনও 40 দিন পার হয়নি, কিছু তো সমস্যা অনেক হতে পারে, স্বামীর আসা যাওয়া করে, অথবা শয়তানের বেড়াজাল লাগতে পারে, বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে। একদিন এর মধ্যে কিন্তু ঘটনা ঘটেনি, কিন্তু একদিন 40 দিন পার হয়ে গিয়েছে, ওই দোকানে বসা, বড় ছেলে বসা দোকানে, তখনও তার শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়গুলো মানে শুকিয়ে যায়নি, ব্যথা আছে প্রচন্ড। তো একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা, লোকজন নেই একদম, এখন সে বন্ধ করে দিবে দোকান। এই বড় দোকানটায় সে যখন একটা পোর্শন বন্ধ করলো, 4টা শাটারের দোকান, সে 2টা শাটার নামিয়ে দিল। 3 নম্বর শাটার নামাতে যাবে, যেটা হচ্ছে যদি দোকান বরাবর আমরা দাঁড়াই তাহলে বাম দিকের শাটার, একদম বাম দিকের প্রথম শাটারটা, মানে 3 নম্বর শাটার আর কি, এটা সে এখন বন্ধ করবে। এবং বন্ধ করে সে যখন ঘুরলো, দেখলো যে একজন ফকির দাঁড়ানো, একদম ফকির, লিকলিকে গড়ানো ফকির দাঁড়ানো, এবং তার দিকে তাকে হাসছে। তো সে ভেতরে ঢুকে ভিক্ষা দেওয়ার জন্য আর কি, খরচ দেওয়ার জন্য পয়সা নিতে যাবে, বা টাকা, 1 টাকা 2 টাকা কয়েন নিতে যাবে। তো সে দেখলো যে ওই ফকির হাসতে হাসতে দোকানের ভেতরে ঢুকে তার দিকে তাকিয়ে আছে। তো সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, একটু খারাপভাবে বললো যে ভেতরে ঢুকছিস কেন, বেরো। এখন সে ভিক্ষা দিবে না, নিয়ত হচ্ছে তার এটা। তো ফকির হাসতে হাসতে তাকে বলে, ঘাস শুকায় নাই, আর এখন এসে এখানে বসে আসছো? ঘায়ের কথা মনে আছে, যে ঘাগুলো দিয়েছিলাম সেদিন রাত্রেবেলা? আচ্ছা কেন আসছি ভাবতে পারো? একেবারে এইভাবে কথা বলে গিয়েছে।
একেবারে এইভাবে। তো ফকিরের কথা শুনে তো প্রথমে কিছু সময়ের জন্য বুঝতে পারেনি, কিন্তু ওই ফকিরই তাকে বুঝিয়ে দেয় যে সে কে। সে যখন বুঝতে পারেনি যে ফকির কি বলছে, তখন ওই ফকির হেসে বলে, বুঝতে পারো নাই, এখন বুঝতে চাও? তখনই ফকির এত বিশাল বড় একটা হাঁ করলো, ওই হায়ের ভেতর দিয়ে আরো একটা মানুষের মাথা বের হয়ে আসে। ভর দুপুরবেলা দোকানে সে তখন একা, এই ভদ্রলোকের ছেলে। ওই মাথাটা বের হয়ে আসে সেই একই ফকিরের মাথা। একটা মানুষ হাঁ করলো এবং তার মুখ দিয়ে অদ্ভুত ভাবে গলার মধ্য দিয়ে একটা অদ্ভুত ভয়ঙ্কর শিরা কাঁপানো এক দৃশ্য ঘটিয়ে মাথাটা বের হয়ে আসে, এবং এমন যে বাকি অংশটা শরীরের সাথে ধীরে 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 মেরে যাচ্ছে। এই বড় ছেলে থর থর করে কাঁপতে কাঁপতে একপাশে কাত হয়ে পড়ে যায় ফ্লোরে যখন কাত হয়ে পড়ে যায়, চেয়ারটা টেনে, চেয়ারও না, স্টিলের টুল, যার মধ্যে হালকা একটু কালো রঙের সোফার মতো গদি থাকে, এই টুলটা টেনে সে ফকির বসলো এবং বসে সে বলল, দেখ সমীর এক কাছে ছিলাম, আমার জিনিস ছিল ওর কাছে, ও আমার জিনিস দেয় নাই। এখন তুই তোর ছেলে, তোকে আমার জিনিস দিতে হবে। এখন আমার জিনিসের খোঁজ তুই যদি না দিতে পারিস, তোকে আর তোর পরিবারে কাউকে ছাড়বো না। তুই শরীরে যতগুলো আঁচড় নিয়ে এখন পর্যন্ত আছিস, এই আঁচড়ের চেতে আরো বেশি দাগি যন্ত্রণা আমি তোকে দিব, প্রত্যেকদিন দেব, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে না বলছিস আমার জিনিস কোথায়। তোর বাবা সমেত ওকে নিয়ে গিয়েছে, দেখিসনি? ব্যাটা নিজের শরীরে সব কিছু হারিয়ে ফেলেছে। তোকেও এইভাবে মেরে রাস্তাঘাটে ফেলে রাখবো। তোর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য লোক এসছে, তোকে নেওয়ার জন্য কেউ আসবে না। তুই রাস্তায় পড়ে থাকবি, মানুষজন তোকে দেখবে, তোর গায়ের উপরে মাছি এসে বসবে। আমি তোর এই হাল করে ছাড়ব। আমাকে আমার জিনিস ফিরিয়ে দে। যদি ফিরিয়ে না দিস, বললাম তো এই রাস্তায় কি করব। ও হ্যাঁ, একটু আগে না তোর কিছু পরিচিত জন লোক এসে সদাইপত্র নিয়ে গেছে, এই পরিচিত লোকজনই তোর সামনে থেকে তোর সদাইপত্র নিয়ে যাবে আগে, এবং তারা সদাইপত্র নিয়ে যখন বাইরে যাবে, অন্যান্য সদাইপত্র কিন্তু ঠিক সেই সময় আমি তোর সাথে এই ঘটনা ঘটাবো আর ওইখানে রাস্তায় ফেলে রাখবো, এবং তারা তাকিয়ে তাকিয়ে দেখবে। তারা ভাববে যারে কিছু সময় আগেই তো তোর সাথে তারা দেখা করে গেল, তোকে তারা দেখেছে সুন্দর একদম ফিটফাট, কিন্তু এখন তোর এই অবস্থা কেন? একেবারে যেন জিন্দা লাশ। আমার জিনিস আমাকে ফিরিয়ে দিতে বল, আর যদি না জানিস তাও খোঁজ, কোথায় আছে, কোথায় রেখেছে তো বাবা আমি জানি না, কিন্তু আমার জিনিস ফিরিয়ে দে, যেভাবে পারিস ফিরিয়ে দে। এখন বড় ছেলের উপর দিয়ে তো একটা বড় ধরনের তুফান গেল। বড় ছেলে বাড়িতে যেয়ে তার মাকে বলল, যেইভাবে পেরেছে বলল, এবং সেদিন সে দোকান খোলেনি, ভয়ে এসে ঘর থেকে বের হতে পর্যন্ত পায়নি। এই বড় ছেলেকে নিয়ে এই মহিলা একজন হুজুরের কাছে যান, এবং ওই হুজুরের কাছে যেয়ে বড় ছেলের কথাগুলো বড় ছেলের মুখ থেকে হুজুরকে শোনান। হুজুর বললেন যে এটা তো একদম বড় ধরনের ব্যাপার, জিন তো কখনো দিনের বেলা এইভাবে এসে হুমকি দিবে না। এখন জিন যদি এইভাবে এসে হুমকি দেয়, তাহলে তো মনে হয় অনেক বড় পেজগি আছে কোথাও, কিন্তু আমার তো এই সামর্থ্য নেই। কিন্তু আপনারা যদি জিজ্ঞেস করতে পারতেন, বা আপনারা এমন কারো কিছু চান যার কাছে গেলে একটা সমাধান আসতে পারে আলাপ আলোচনার মাধ্যমে, আপনারা আগে ওইটা দেখেন। তাবিজের কাজ হলোই, এতক্ষণে তো হতোই, নইলে আপনার ছেলের সামনে এসে আপনার ছেলেকে এইভাবে হুমকি দিত না। সে বড় ধরনের কোনো কিছু করার আগে যদি সম্ভব হয় তার সাথে কথা বলার, যদি সেই জিন যদি বলে আপনাদেরকে আসল ব্যাপার কি আসে বিষয়, তাহলে তার মুক্তির জন্য হোক বা তার দায় দায়িত্ব যেটাই দাবি থাকুক, সেটা আপনারা মিটিয়ে দিবেন। তাকে তো তারা বলবেন যে আমরা আপনার দায় দায়িত্ব মিটিয়ে দেব।
তো এটা ছিল কিন্তু কথা। তা ভদ্র মহিলা বাড়িতে ফিরে আসলেন রাতের বেলা, এবং বাড়িতে রাতের বেলা যখন ফিরে আসলেন তিনি নামাজ পড়লেন। নামাজের পরে তসবিহ পড়ছিলেন, ততক্ষণে রাতের 11টা বাজে। এই পরিবারটা, যে পরিবারের কথা আমি বলছি, যে ভদ্রলোকের আমি কথা বলছি, তার নাম হচ্ছে আকরাম। তিনি মারা গিয়েছেন এবং আকরাম সাহেবের স্ত্রী এই মুহূর্তে জিকির করছেন, বসে তসবিহ গুনছেন আর কি। এবং এই আকরাম সাহেবের ছেলে, তার নাম তো সমিদ না, তার নাম কিন্তু আকরাম, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে সমিদ তোর বাবা। এটা তোরা মাথায় রাখবেন, এইখানে সব কিছু। তো আকরাম সাহেবের এই স্ত্রী, তিনি তো জিকির আজগার করছেন, তার মাথা ঠাস করে একটা জিনিস ঢুকলো, সমিদকে। ওর বাবার নাম তো সমিদ না, ও বাবার নাম তো আকরাম। সমিদের ছেলের কথা আসলো থেকে আবার? ব্যাপারটা কেমন যেন একটু একটু অন্যরকম লাগলো। কারণ অনেক আগে যে সময় তাদের অবস্থা একটু খারাপ ছিল, ওই সময়েই সমিদ নামে এক লোকের কথা এই ভদ্রমহিলা শুনেছিলেন, যে আকরাম সাহেবের স্ত্রী, যাকে ওই জিন কিন্তু এই আকরাম সাহেবকে সমিদ বলেছিল বড় ছেলের সামনে। ব্যাপারটা তিনি মিলাতে পারছিলেন না তখন, তার কাছে তেমন কেমন যেন লাগছিল। সে কবে শুনেছেন তিনি সমিদের কথা, সেই সমিদ এখন নাকি তার স্বামী, সেই জিন বলছে সমিদ নাকি তার স্বামীর নাম। তখন তিনি খেয়াল করেন যে তার মেয়ে তার দরজার সামনে দাঁড়ানো। তার মেয়ের দরজার সামনে দাঁড়ানোর কথা না, তার মেয়ের তো কথা হচ্ছে তার পাশে ঘুমানোর কথা। তিনি পাশে দেখলেন যে মেয়ে তো পাশে নেই, মেয়ে তো দরজার সামনে দাঁড়ানো, এবং দরজার সামনে সে এমনভাবে দাঁড়ানো যেন সে তার মা দিকে তাকিয়ে আছে, এবং তাকানোর ধরনটা এমন যেন সে একদম পারে না তাকে জিন্দা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তো তিনি তার মেয়েকে ডাক দিলেন, তার মেয়ে তো উত্তর দিচ্ছে না। তিনি আবার ডাক দিলেন, তার মেয়ে তো উত্তর দেয় না। কিন্তু তৃতীয়বারের বেলা যখন তিনি ডাক দেন, তিনি দেখলেন যে তার মেয়ের চুলটা না নিজে 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 প্রায় 1 হাত উপরে উঁচু হয়ে আবার নেমে এলো, এবং সাথে সাথে এই ভদ্র মহিলার শরীরে না শিহরণ দেয়। একেবারে তিনি থতমত খেয়ে যান। তিনি তসবিহ পড়তে পারছিলেন না ভয়ে। তার মেয়ে হাসতে হাসতে বলে, কে রে, নিজের স্বামীকে চিনতে পারলি না? এরপর হেঁটে আস্তে আস্তে তার পাশে এসে বসে, যেভাবে তার মেয়ে তার পাশে এসে বসতো সেইভাবেই তার পাশে এসে বসে, এবং তার হাতে একটা ছোট্ট ছুরি, হলুদ বাটার ছুরি হয় না একদম কম দামি, সেই ছুরিটা। ওই ছুরিটা নিয়ে সে সামনে ছুরিটা ধরে এদিক ওদিক একবার দেখছে। দেখতে দেখতে আস্তে করে তার বাম হাতে তালুর মধ্যে ছুরিটা গেঁথে দিল, একটু টান দিল, বেয়ে বেয়ে রক্ত বেরোতে শুরু করেছে। এবং ওই বের হতে থাকা রক্তটা, বাম হাতে তালু দিয়ে যে রক্তটা বের হচ্ছে, জিহ্বা দিয়ে একটা টান দিয়ে নিজের মুখের মধ্যে একটু নিয়ে মনে হলো যে গিলে ফেলেছে মেয়েটা, এবং তার মায়ের দিকে তাকিয়ে এরকম করে শব্দ করে উঠলো, যেন সেটা টক কোনো কিছু খেয়েছে, টক কোনো কিছু খাওয়ার রিয়াকশন। সে আবারও এই ভদ্রমহিলার উদ্দেশ্য করে বলল, নিজের স্বামীকে চিনতে পারিসনি? তোর স্বামীর নাম আকরাম নাকি? তোর স্বামী তো সমিদ নাকি? সমিদ কোনোদিন তার আসল পরিচয় তোদেরকে দেয়নি? আমার জিনিস আমাকে তাড়াতাড়ি বুঝিয়ে দেয়, আমি এত সময় আর নিতে পারবো না। সমিদ আমার সাথে বেইমানি করেছে, তোরাও আমার সাথে বেইমানি করিস না। বেইমানি করেছে দেখে, বেইমানি করেছে কেন বলতো? বেইমানি করেছে তো একা খাবার জন্য, তাই না? একা খাবার জন্যই তো, একা খেয়ে 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 নিজের পেটকে মোটা করার জন্যই তো। তাই তো ওকে এমন ভাবে মেরেছি, বারবার খাইয়ে বারবার খাইয়ে বারবার খাইয়ে আমি ওকে মেরেছি। সমিদের পাল্লা তো শেষ, এবার আমার জিনিসের খোঁজ আমাকে তাড়াতাড়ি দে। যদি আমার জিনিসের খোঁজ আমাকে না দিস, তোর মেয়েকেও আমি এমন ভাবে সবার সামনে ঝুলিয়ে রাখবো যা তুই কোনোদিন কল্পনা করতে পারবি না।
এতে কথা দিচ্ছি তোর মেয়ের গায়ে এক ফোঁটা কাপড় আমি রাখবো না, এক ফোঁটা কাপড়ও রাখবো না আমি, এবং এই পুরো সমাজের সবগুলো লোক তোর মেয়ের কি হয় সেটা দেখবে। এবং আমি তোকে এটাও বলে যাচ্ছি, এই আমার দেওয়ায় সব কিছুর উপরে তোরা দাঁড়িয়ে আছিস, আমি এক এক করে সব কিছু নিয়ে যাব। এখনো সময় আছে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে। যদি আমার জিনিস আমাকে ফিরিয়ে না দিস, সমিদের পরে তোর বড় ছেলে, তোর বড় ছেলের পরে তোর মেয়ে, তোর মেয়ের পরে তোর ছোট ছেলে, তারপরে তুই। এরপর পর মেয়ে একেবারে মনে হলো জাস্ট ফেইন্ট হয়ে গেছে। মেয়ে যখন ফেইন্ট হয়, মেয়ে ফেইন্ট হয়ে পড়ে গেল, মেয়ে ওইখানে বসা। ওনার মেয়েটা ফেইন্ট হয়ে পড়ে গেছে, উনি দেখছে ওনার মেয়ে বিছানার উপরে ফেইন্ট হয়ে পড়ে গেছে, পা নিচে বাকি অর্ধেক করে উপরে, এবং তখনও মেয়ে যে জায়গায় বসা সেই জায়গায় ওই এন্টিটি বসা, এবং তার দিকে তাকিয়ে একটা হাসি দেশে, হাসি দিয়ে মুখ দিয়ে কিছু একটা বলে, সেটা শুনতে পাননি মহিলা, কিন্তু তার কানের মধ্যে এমন লাগছিল যে সময় কিন্তু কম। কথাটা ছিল এরকম যে সময় কিন্তু কম, এবং ওই এন্টিটি উঠে গেট দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যায়। তার মেয়েটা তার সামনেই অজ্ঞান, এবং বাম হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন এই ঘটনার পর ভাবতে পারেন যে কি একটা অবস্থা গিয়েছে তাদের উপরে। ভাবতে পারেন একটা পরিবারের একজন বড় ব্যক্তি, পিতা, তিনি চলে গিয়েছেন। ওই পরিবারটার উপর দিয়ে কি অবস্থা যায় তখন? তাদের মূল সোর্সটা থাকে না ইনকামের, তাদের মাথার উপরে যে ছায়াটা থাকার কথা সেটা হঠাৎ গায়েব হয়ে গেছে। এই অবস্থাতে মানুষই নিজে ঠিক থাকতে পারে না। তখন যদি এইরকম একটা সমস্যা দেখা দেয়, তখন ওই পরিবারটা যাবে কার কাছে? তারা তো কম জায়গায় যায়নি, তারা কম চেষ্টা করছেও না। মহিলা মানে এই আকরাম সাহেবের স্ত্রী কি করবেন ভেবে পাচ্ছিলেন না। সন্তানদের উপর হুমকি, এবং তিনি নিজের চোখে আজকে দেখলেন জিন। জিন উনি শুধুমাত্র ওনার জীবদ্দশায় উনি ভূত পেত্নীর নাম শুনেছেন, গল্প শুনেছেন নিজেদের দাদা দাদিদের কাছে, নানা নানিদের কাছে, বা বড় আত্মীয়দের কাছে। আজকে নিজের চোখে দেখেছেন এই বয়সে এসে। কল্পনা করা যায় তার জন্য? পরিবারের সন্তানদের জীবনের উপরে হুমকি। তিনি আর কোনো দিকে তাকালেন না, মাথায় কাজ করেন অনেক সময়, কারণ এই সমস্যাগুলো নিয়ে কার সাথে কেউ আলাপ করে কোনোভাবে সমাধান পাবে? সহজ তো না। এক একজন এক এক পরামর্শ দেয়, বিধায় তিনি একেবারে গ্রামে চলে গেলেন। থাক, বাড়িতে থাকুক, এমন তো না যে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিছুদিন বাড়িতে যাই, বাড়িতে যেয়ে দেখি কোনো সমাধান হয় কিনা। আমার ছেলে মেয়েদেরও আমার কাছে দেখতে হবে, আমার চোখের সামনে রাখতে হবে, এইভাবে আমি রাখতে পারবো। তো দোকানও বন্ধ, বাড়িটাও উনি ওনার ঢাকায় যে সমস্ত ওনার আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে গেলেন যে দেখে রাখতে, কারণ স্বাভাবিকভাবে তিনি বাড়িওয়ালা। যে তারা গ্রামে চলে আসেন। এবং গ্রামে চলে এসেই প্রথম দিন রাতের বেলায় তিনি তার মা তখনও জীবিত ছিল, এই আকরাম সাহেবের শাশুড়ি, তার সাথে তিনি কথা বলতে শুরু করেন, এবং তিনি তার শাশুড়িকে সব কিছু খুলে বলেন। বলেছে তার মা, তিনি তার মাকে সব কিছু খুলে বলেন। এই আকরাম সাহেবের শাশুড়ি যিনি, তিনি সাথে সাথে তার মেয়েকে বললেন, ও মা, এত বড় ঘটনা তুই আমাকে আগে বলবি না? তারপরে উনি তখনই ওনাদের গ্রামে একজন বেশ পরিচিত এক ব্যক্তি আছেন, যিনি মোটামুটি জিন ছাড়ানো কাজ করতে পারেন, এবং সেই সাথে উনি বেশ কয়েকটা ঘটনাতে ইনভলভ ছিলেন। যেমন পুকুরের মধ্যে মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল, লাশ উঠে না, বিভিন্ন তদবিরের পরে লাশ উঠে আসছে। আবার দেখা গেছে যে মানুষজন পদস্থ হয়ে গেছে, গাছের আঘাতে উপরে বসে আছে, উনি ওনার মতো কাজ খারাপ করার পরে সেই লোক নিচে নেমে এসছে। এরকম কিছু নিদর্শন ছিল ওই এলাকাতে। তো তার কাছে পাঠান। ওনার নাম সম্ভবত ওনার নাম মতিউর অথবা মতি, দুটার একটা, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো সেই ব্যক্তির কাছে যায়, সেই মতিউর সাহেবের কাছে যায় পরের দিন একেবারে ভোরবেলা। গ্রামের মানুষ কিন্তু সকালবেলা হলেই, সকালে আমাদের যে শহরের যে সিস্টেম, এই সিস্টেমে চলে না, একেবারে সকালবেলা চলে গিয়েছে।
ভোরবেলায় বলে আলো ফুটতে ফুটতেই, এবং তারা জানে যে ওই ব্যক্তি, ওই মতিউর, উনি মসজিদের বাইরে ওনাকে পাওয়া যাবে, উনি জিকির করছেন। উনি জিকির করে বসে বসে ওই জায়গায়, ওনার হাতে তসবিহ থাকে। মসজিদের বাইরে, রাস্তার ধারে মসজিদ, তো মসজিদের বাইরে ওনারা মা এবং মেয়ে হেঁটে যাচ্ছেন ওনার সাথে কথা বলার জন্যই যাচ্ছেন। আচমকাই কত 5-6 হাত দূরত্ব ওই যে মতিউর সাহেব, তিনি বলে বসলেন, যা যা বাসায় চলে যা, অনেক বড় বিপদ নিয়ে আসছিস, এই বিপদে কোনো সুরাহা নাই। তোর জামাই অনেক বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে মরার আগে, এবং মরেছে ওই সমস্ত ঘটনার হাতে। যা যা, এইখানে কোনো সুরা দিতে পাবো না তোদেরকে। একেবারে আচমকা এই কথাটা বলে ফেলল উনি। এবং আচমকা এই কথাটা শোনার পরপরই মানে এই আকরাম সাহেবের স্ত্রী, তিনি হতভম্ব না হলেও আকরাম সাহেবের স্ত্রীর যে মা, মানে আকরাম সাহেবের শাশুড়ি, তিনি তো তার মেয়ের কথা চিন্তা করছেন, তিনি তার নাতিপুতির কথা চিন্তা করছেন। তিনি সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন মসজিদের ওইখানে। এবং 1-2 মুসল্লি তখনও সেখানে ছিল, কিন্তু তখনও তো মতিউর সাহেব তাদেরকে বলে যে আমাকে তোরা জোরাজুরি করিস না, তোরা চলে যাও। তারপরও ওনার অনেক কান্নাকাটির পরে মতিউর সাহেব বললো যে আচ্ছা যা, বাড়িতে যা, আমি তোদের বাড়িতে আসবো দুপুরবেলা। মতিউর সাহেবের বয়সও কিন্তু আবার এমন না যে তিনি তুই করে বলবেন, অত বয়স্ক বৃদ্ধাকে, কিন্তু এইটাই হচ্ছে তার আচরণ, তিনি সবাইকে তুই করে বলেন। দুপুরবেলা মতিউর সাহেব আসলেন এবং তাদের বাসায় আসার পরে তিনি তার স্ত্রীর মুখ থেকে শুনলেন, মানে আকরাম সাহেবের মুখ থেকে শুনলেন ঘটনা কি, এবং তাকে এবং তার সন্তানদেরকে যেভাবে হুমকি দিয়েছে সেই কথাটাও তিনি বললেন। তো মতিউর সাহেব বললেন যে তিনি রাতের বেলা দেখবেন, কিন্তু তারপরও তার মনে হচ্ছে যে তার পক্ষে এখানে কোনো কিছু করা সম্ভব না। তিনি অনেক শক্তিশালী কাউকে দেখছেন এবং উনি একটা কবরও দেখতে পাচ্ছেন। তিনি শুধু এটুকু বললেন যে আমি একটা কবর দেখতে পাচ্ছি, আমি জানি না এটা তোদের নামের কবর না অন্য কারোর কবর, আমি জানি না। তো এই সমস্ত কথায় ওনারা আরো বেশি ডিমোটিভেটেড হয়ে পড়েছেন। কিন্তু ওই দিন রাতের বেলা সেই জিন আবার হাজির হয়। আকরাম সাহেবের স্ত্রী, তিনি তার সন্তানেরা সবাই ঘুমিয়ে আছেন, তো তিনি আতঙ্কে ঘুমাতে পারছেন না। মহিলা মানে এত ভয়ঙ্কর ভাবে তিনি আতঙ্কিত, রাতের বেলা তিনি ঘুমাতেই পারছেন না। তিনি হেঁটে হেঁটে একটু পরপর সবাইকে চেক করছেন এবং দোয়া দুরুদ যেটা মুখে আসছে সেটা উনি বলছেন, এবং বলে সেটা একটা ফু দিয়ে দিচ্ছেন সন্তানদের উপরে, সাথে তসবিহ নিয়ে ঘুরছেন, এবং নিজের সাহস ধরে রাখার জন্য একটা ছুরিও ওনার সাথে আছে। তো তিনি ঘরের মধ্যেই পায়চারি করছেন, এই রুম থেকে ওই রুম যাচ্ছেন, ওই রুম থেকে নিজের মায়ের রুমে যাচ্ছেন। আচমকাই হঠাৎ যখন তিনি নিজের মায়ের রুম থেকে বের হতে যাবেন, তার শরীরটা না একেবারে হিম দিয়ে ওঠে, মানে তার শরীরটা সম্পূর্ণভাবে শিহরণ দিয়ে ওঠে, এবং তিনি বুঝতে পারলেন যে তার পেছনে কেউ। তার পুরো শরীরে এমন এক ধাক্কা মারলো, মানে এই ধাক্কাটা তার হৃৎপিণ্ডে যে পৌঁছানোর পর মনে হচ্ছে যে হৃৎপিণ্ড তার মুখ দিয়ে বের হয়ে আসবে লাফাতে লাফাতে। তার ঘাড়ের কাছে, একেবারে ঠিক ঘাড়ের কাছে এসে আস্তে করে ফিসফিস করে বলল, আমাকে ঠেকাবি, আমাকে ঠেকাতে পারবি না তোরা, কিন্তু এতগুলো দিন আমাকে ঘুরালি, এই শাস্তি কি পাবি না তোরা? আমার জিনিস শাস্তি পাচ্ছে, তোদেরকেও শাস্তি পেতে হবে, কিন্তু তোরা এর চেয়ে বেশি ব্যথা পাবি। এই কথা বলার পরেই আকরাম সাহেবের স্ত্রী মানে তার পেছনের দিক থেকে ধাক্কা মারে যাতে তিনি নিচে পড়ে যান, এবং তিনি নিচে পড়ে যাওয়ার সাথে সাথে তার পিঠের উপরে আচমকা এমন এক বিশ্রী আঘাত পড়ল যে আঘাত তিনি সইতেই পারলেন না। সাথে সাথে তিনি চিৎকার করে উঠলেন, এবং তিনি রীতিমতো মানে কেঁচো অথবা টিকটিকি লাট যেভাবে লাফায় না কেটে গেলে, তিনি এইভাবে মানে লাফাচ্ছেন, মাটির মতো গোড়াগড়ি দিচ্ছেন, এবং আবারও তার পিঠের উপরে সে বাড়ি, এবং একটা শব্দ, তার চিৎকারে চারপাশের লোকজন ঘুম থেকে উঠে আসে। তারা দেখতে পাচ্ছে তিনি মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, এবং তার পিঠে না রক্তাক্ত 2টা দাগ, এবং দাগটা তার ঘাড় থেকে কোমর অবধি নিচে নেমে উরুর পিছনের অংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এত লম্বা দাগ এবং এত সরু দাগ। সকালবেলা মতিউর সাহেবকে খবর দেওয়া হলো। মতিউর সাহেব আসলেন, এসে দেখলেন
তো মতিউর সাহেব যখন দেখলেন যে আকরাম সাহেবের স্ত্রীর এই অবস্থা, তিনি তখন বললেন কি, আকরাম সাহেবের স্ত্রীকে বললেন যে তোরা চলে যায় এখান থেকে, তোরা এইখানেও শান্তিতে থাকতে পারবি না, তোরা শহর থেকে চলে আসছিস ভালো কথা, কিন্তু তোদের পেছনে যে বিপদ নিয়ে আসছিস না, এই বিপদের হিসাব আমাকেও দিতে হয়। দেখ, এই কথা বলার পরে তিনি তার হাত আগিয়ে দিলেন এবং তার হাতের মধ্যেও একটা চিকন দাগ, কিন্তু রক্তাক্ত, এবং দাগটার লেন্থ ছিল 8-9 ইঞ্চির মতো লম্বা। সেটা তো কোনোই থেকে একেবারে তালুর কাছাকাছি পর্যন্ত চলে আসছে। তা রাতে নাকি তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে। তিনি রাতের বেলা ঘুমিয়েছিলেন এবং স্বপ্নে এসে তাকে মার দিয়ে চলে গেছে এবং তাকে বলে দিয়ে গেছে তার রাস্তায় পা ঢোকালে সে একেবারে শেষ করে দিবে। আকরাম সাহেবের স্ত্রী যা যা করা তিনি করে গেছেন, এখন পর্যন্ত যা যা তাদের পক্ষে সম্ভব ছিল তিনি সব কিছু করে গেছেন, কিন্তু তারপরও তারা সাফার করছিলেন এবং এই সাফারের লিমিটেশনটা ছিল ততদিন পর্যন্ত, কিছুদিন সময় পর্যন্ত তার পরিবারের সদস্যদের উপরে। এরপরে এই সাফারিংটা তাদের দিকে ছড়াতে শুরু করে যারা কোনো না কোনোভাবে এই আকরাম সাহেবের যে আই ইনকাম এটার সাথে কানেক্টেড ছিল, মানে তার আই ইনকামের থ্রুতে তাদের কোনো উপকার হয়েছে বা তিনি কাউকে এক গাদা টাকা দিয়েছেন, টাকা ফেরত নেননি। মানে বিশেষ করে ফুফাতো মানে তার বোনের ছেলে, তারপরে হচ্ছে তার বোনের স্বামী, তারপরে তার ভাইয়ের এক মেয়ে এবং তার জামাই, এইরকম বেশ কয়েকজন লোক কোনো না কোনো রাতে মার খেতে শুরু করলো এবং সবাই একটা কথাই শুনে, আমার জিনিস কই, আমার জিনিস অনেক কষ্ট করছে, আমার জিনিস কই, একই কথা। এবং কেউ 2-3টা চাপড় খায় এবং বেশিরভাগ চাপড় তারা খেত যারা হচ্ছে আপনার আকরাম সাহেবের খুব কাছাকাছি ছিল। তো এইভাবেই কিছুদিন যায়, কোনো তদবিরে কিছুদিন শান্ত থাকে, আবার সেটা ফিরে আসে। তাদের এইভাবেই মারতে লাগলো এবং তাদের শরীরে কোনো জায়গায় দাগ বাকি ছিল না এবং এই মারের কারণে তাদের শারীরিক অবস্থা এত খারাপ হলো যে এক একজন কেমন যেন হয়ে গেছে দেখতে, জানেন। এবং এই ঘটনা কিন্তু বেশি দিন পুরাতনও না, কিন্তু কয়েকটা বছর চলে গিয়েছে এবং কয়েকটা বছরের যে সাফারিং, মেয়েটার বিয়ে পর্যন্ত দেওয়া সম্ভব না। আর কারণ কি জানেন, মেয়েটার মুখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই যে ওনার মেয়ে ছিল, ওই মেয়েটার চেহারা কত সুন্দর ছিল এবং সে চিকন ছিল, কিন্তু এই মারার পরে তার চেহারা ফুলে একেবারে গোল হয়ে গেছে, রীতিমতো ফুলে গেছে তার শরীর। সে খাবার দাবার ঠিক মতো খেতে পারে না, কিন্তু তার শরীরের ওজনই 100 কেজির উপরে, খাবারই খেতে পারে না সে, কিন্তু তার শরীর এত বেশি ফোলা, তার শরীর এত পানি। যখন জিন কাউকে এইভাবে মারধর করতে শুরু করে না, এই শরীর নিতে পারে না, তখন এই শরীর তখন এমনি এমনি ফুলতে শুরু করে। এই রেডিয়েশনও নিতে পারে না, এই মারধরও নিতে পারে না। আমি ওনাদের কথাবার্তা তো শুনলাম, শোনার পরে আমি বাইরে বেরোয় এলাম। স্বাভাবিকভাবে আমাদেরকে দেখতে হবে এখন কি কারণে ওনারা এটা ফেস করছেন এবং এই সৌমিদ আর আকরামের ইস্যু কি। আমার কাছে তো একটা জিনিস ক্লিয়ার ছিল, একটা না একটা 2 নম্বরই হয়েছে এবং 2 নম্বরই যার সাথে হয়েছে সেই এদেরকে এখন মানে যাকে শাস্তি দেওয়া তাকে তো দিলেই, উপর্যুপরি যাদের দোষ নেই এখন তাদের পেছনে লেগেছে। সুতরাং এখন তাকে এখান থেকে সরানো একটা ফরজের মতো, কারণ সে এখন বেগুনাগার লোকগুলোকে কষ্ট দিচ্ছে এবং শয়তানের সাথে আর এই ন্যায় অন্যায়ের কোনো হিসাব নাই। কিন্তু তা আমি ওনাদের বাড়ি থেকে বের হবার পরে চিন্তা করলাম যে একটু চারপাশে তাকাই। ওনাদের বাড়ির সামনে ওনাদের গেট থেকে বের হলে এটা কিন্তু পুরো সরু একটা গলি, ম্যাক্সিমাম একটা রিক্সা যেতে পারবে, পাশাপাশি মানে আরেকটা গাড়ি যেতে পারবে না। এই রাস্তাটা পুরোপুরি পাকা, চারপাশে প্রত্যেকটা ভবনের সাথে একটা ভবন প্রায় ঘেঁষাঘেঁষি করে মানে দাঁড়া করানো এবং অলিগলির রাস্তা। তো ওনাদের ভবনটা থেকে বের হওয়ার পরে ঠিক বাম দিকে একটা ভবন এবং ডান দিকে কয়েকটা ভবনের পরে রাস্তা 2 দিকে চলে গেছে, ডান দিকে এবং বাম দিকে একটা সীমানা রেখা মেপে। আমি কি মনে করে আমার বাম দিকে সেন্স করতে পারলাম যে আমি সে উপরে আশেপাশে কোনো বাসার ছাদে অবস্থান করছে। তো ওই স্বাভাবিকভাবে যেহেতু সেন্স করতে পারলাম, তো আমি ওদিকে তাকালাম। তো তাকানোর পরে এক্স্যাক্টলি আমরা কুয়াশা যেরকম দেখি না, কুয়াশার মধ্যে আলো যেরকম, এইরকম একটা দ্যুতি ওই বাসার ছাদে ছড়াচ্ছে, মানে পাশের বাসার ছাদে। উনি ফিজিক্যাল ফর্মে নাই,
কিন্তু যেই বাসা থেকে আমি বের হলাম, ওই বাসার দিকে আবার যখন তাকালাম, জাস্ট কোনাকুনি বরাবরই দেখলাম একটা কালো ছায়া, একটা কালো ধোঁয়া জাস্ট বাতাসা ভাসছে। আমি বুঝতে পারলাম যে আমির সাহেব এই এন্টিটির সাথে ইন্টারাকশনে আছে। এখন হয় তারা একজন আরেকজনকে দেখছে, অথবা এটা তাদের ব্যাপার। তা আমার আরো বেশি সহজ হয়ে গেল যে উনি এন্টিটিকে দেখে ফেলেছেন, এন্টিটি এই জায়গায় আছে, এন্টিটি নিজেকে লুকায় নেই। এখন এন্টিটির ব্যাপারে ইজিলি ইনফরমেশন পাওয়া যাবে। বাসায় এলাম, ওনাকে ডাকলাম, উনি সাড়া দিয়ে এলেন। উনি সাড়া দিয়ে আসার পরে আমি বললাম যে আপনি মনে হয় দেখেছেন, তাই না? উনি বললেন হ্যাঁ, আমার সামনেই তো ছিল, এসেছিল এই পরিবারের গায়ে কারো গায়ে হাত তুলতে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আন্দাজ করতে পেরেছেন কিছু? আমির সাহেব যে কথাটা বললেন, টোটাল ব্যাপারটা হচ্ছে এইরকম, পুরো ব্যাপারটা আর কি। এই আকরাম সাহেব নিজের পরিচয় গোপন করেছিলেন একটা বিদঘুটে প্রসেসে। এটা কিন্তু সেই এন্টিটির কাছ থেকে জানা, এবং এন্টিটি সেটা রাগের বশে আমির সাহেবের কাছে উগলে দিয়েছে। আমির সাহেব তার কাছ থেকে এমনভাবে ইনফরমেশন বের করেছে যেটা সেই এন্টিটি বুঝতে পারে নাই। সে নিজের রাগে ক্ষোভে সব কথা বলে ফেলেছে। ঘটনা হচ্ছে, এই আকরাম সাহেব একটু আর্থিকভাবে দুর্বল ছিলেন তিনি তার নিজের জীবনে, এবং তিনি জুয়া খেলতেন, প্রচুর প্রচুর জুয়া খেলতেন। এবং তিনি জুয়াগুলো খেলতেন মূলত ওই একজন কবিরাজের থ্রুতে কিছু টোটকা নিয়ে। তিনি দেখতেন যে তিনি জুয়াতে জিতছেন, বারবার জিতে যাচ্ছেন। এটা তার একরকমের নেশা হয়ে গিয়েছিল, এবং তিনি তার সমস্ত টাকা পয়সা একবার লাগিয়ে দিলেন। এবং সেই দিন বাই চান্স তিনি তার সেই টোটকাটা নিয়ে যেতে ভুলে যান, যেই টোটকাটা বা যেই জাদুটার বেসিসে তিনি জুয়াতে জিততেন, এবং তার সব টাকা পয়সা শেষ হয়ে যায়। এখন টাকা পয়সা শেষ হয়ে যায়, কিছু টাকা তো লোন ছিল, লোন তো কম ছিল না, এবং লোনগুলো তিনি নিয়েছিলেন যে এলাকার যে সমস্ত সন্ত্রাসী টাইপের লোকজন হয় না, যাদেরকে এলাকার লোকজন মানেও, তাদের কাছ থেকে নিয়েছেন। এবং তারা আপনার সাথে শুরুতে খুব ভালো ব্যবহার করবে, কিন্তু যখনই তাদের স্বার্থের ব্যাপার চলে আসবে, এদের ভয়ঙ্কর রূপ আপনি দেখতে পাবেন। তো এরকম এক লোকের কাছ থেকে তিনি অনেক টাকা নিয়েছেন। এখন বড় ধরনের বিপদ হতে পারে। এখন কবিরাজের কাছে গেল, কবিরাজের কাছে তো অপশন নেই, কিন্তু কবিরাজ তখন তার গুরুর কাছে পাঠায় যে যা দেখ আমার গুরু কোনো কিছু করতে পারে কিনা তোর জন্য। তখন গুরু তাকে সাজেশন দেয় একটা ক্রিয়া করার, এবং সেই ক্রিয়াটা করার পরে তার সামনে একজন আসবে, এবং তার সামনে একজন আসার পরে তার কাছে সে নিজেকে সঁপে দিবে, তার কাছে নিজেকে সে বিক্রি করে দিবে, এবং তার কথা মতো সে কাজ করবে। তাহলে সে তার সমস্ত ফলশ্রুতিতে সব কিছু সুন্দর করে দিবে, সে তার জীবন খুব সুন্দরভাবে সাজাতে পারবে, সে বড় লোক হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে এইটা। কি করতে হবে? এখন আকরামের নামে আগে থেকেই তদবির ছিল, বিভিন্ন রকমের টোটকা ছিল। এই জন্য যদি আকরামের নাম ওই তদবির বা ওই আমল বা ওই নাজায়েজ জিনিসে যখন ব্যবহার করা হবে, তখন কাজ হবে না। আকরামকে কি করতে হবে? নিজের নাম বদলাতে হবে। এবং নিজের নাম বদলানোও এইভাবেও না যে আমার নাম আকরাম, জাস্ট আমাকে আপনি এখন করিম বলবেন, তা না, প্রপার ওয়েতে। আর সেটা হচ্ছে তাদের হিসাব অনুযায়ী প্রপার ওয়েতে হচ্ছে আকিকা করে। এখন আকিকা করবে কিভাবে? আমরা যেভাবে আকিকা করি সেভাবে আকিকা করে সে নিজের নাম আকরামের বদলে সে দু একজন সাক্ষী রেখে নিজের নামকে সে বদলে ফেলবে। এবং এইটা হচ্ছে একটা শয়তানি রিচুয়াল। এই রিচুয়ালটা তিনি করেন। ওই ছাগল আকিকা দেওয়া হয়। আমি আকিকা বলি শব্দটা বলছি না ইচ্ছা করেই, কারণ ওইখানে বলির কোনো ব্যাপার ছিল না। যেভাবে মুসলিম রীতিনীতি ফলো করা হয় সেই রীতিনীতি ফলো করে তারা নাম বদলেছে, কিন্তু এটা মনে হয় না ভ্যালিড। আমার মনে হয় না এটা ভ্যালিড। তো তিনি নিজের নাম করলেন কি সুমিত। কিন্তু এখন চাল চলনে সুমিতের মতো হতে গেলে অনেক সময় অনেক ভুল হয় না? নিজেকে সুমিত পরিচয় দিতেন, বা বাড়িতে লোকজন আসলে সুমিত বলতো, সুমিত ভাই কই, কি আসা বিষয়। তো পরিবারের লোকজনকে বলতেন যে ওই ওনার একজন ভাই আছে বা ওনার একজন বন্ধু আছে, তিনি সুমিত, এবং তার সাথে কাজ করেন বিধায় লোকজন এসে মাঝে মাঝে মিস্টেক করে তাকেও সুমিত বলে ফেলে। ভেবে দেখেন কত বড় টাউট। নিজে পরিবারকে সে মিথ্যা কথা বলেছে। এখন তার সেই ক্রিয়া সে সম্পাদন করে,
সেই ক্রিয়া সে সম্পাদন করার পরে যে আসে তাকে, এর আগে আমি আপনাদেরকে নকশায় বলেছিলাম যে বস টাইপের যে জিন, সে আসার পরে সে একজন গোলাম অ্যাসাইন করে। কিন্তু এইখানে হয় কি, যে এসছে সে এবার কোনো গোলাম অ্যাসাইন করেনি, এবার সে তার নিজের সন্তানকে অ্যাসাইন করে। তার সন্তানকে কোন কারণে করেছে এটা আমি নিজেও জানি না, আমরা কেউই জানি না। সে তার সন্তানকে অ্যাসাইন করে, কিন্তু ওইখানে সন্তানকে অ্যাসাইন করার পরে যখন তার সন্তান ওই জিন সন্তানের কথা অনুযায়ী এই সমিত মানে আকরাম সাহেব কাজ করছিল, তত তার উন্নতি বাড়ছিল। কিন্তু ওই জিনের সন্তানের যে ডিমান্ড সেটা কিন্তু ফুলফিল করা খুব কঠিন হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। এটা মানুষের পক্ষে সহ্য করাও সম্ভব না। তো এইভাবে তো আর বেশি দিন টিকতে পারবেন না তিনি, তাকে তো একটা না একটা রাস্তা নিতে হবে। তখন তিনি করলেন কি, তার সেই কবিরাজের গুরুর সাথে আলাপ করলেন। কবিরাজের গুরু বললেন যে ওকে একবার ডেকে এনেছো, ওকে তার ফেরত পাঠানো যাবে না। এখন একটাই উপায়, একে আটকাতে হবে, এবং একে যেমন তেমন ভাবে আটকানো যাবে না। একে মুর্দা বানিয়ে আটকাতে হবে এবং একে কবর দিতে হবে। তখন সেই গুরুর কথা অনুযায়ী তিনি একটা প্রসেসে ঢোকেন, তিনি এবং তার গুরু, এবং একটা জায়গায় তারা দুজন একত্রিত হন। তারা বেশ কিছু রিচুয়াল পালন করেন এবং তারা একটা ফিগার তৈরি করেন। মানুষের চুল দিয়ে, নখ দিয়ে হাত এবং চুল বোঝানো হয়, হাত পা এবং চুল বোঝানো হয়। শরীরের ক্ষেত্রে বোঝানোর জন্য শরীর থেকে, আমাদের শরীরের বিভিন্ন অংশে পশম থাকে না, লোম থাকে, এই লোমগুলো নিজের শরীর থেকে বা অন্যজনের শরীর থেকে কৌশলে নিয়ে তারা নিজেদের লোমই ম্যাক্সিমাম ইউজ করে এবং একটা হিউম্যান বডি টাচ দেয় একটা পুতুলের মধ্যে। এরপরে তারা তাদের সেই ক্রিয়া করতে শুরু করে এবং সেই যে জিনটা হচ্ছে জিন সন্তান, তাকে তারা ট্রান্সফর্ম করতে সমর্থ হয় সেই পুতুলের মধ্যে। আমি জানি না এটা কিভাবে সম্ভব। অবশ্য ভালো জ্ঞানের যে সমস্ত ভালো কাজ আছে, এই সমস্ত ভালো কাজ, এগুলো কোনো জ্ঞান আমরা জীবনে খুঁজে পাবো না। শয়তানি জ্ঞানের হিসেব বিকাশই আলাদা। যখন তারা ট্রান্সফর্ম করে ওই পুতুলের মধ্যে, পুতুল কিন্তু আগে থেকেই কবরের মধ্যে রাখা ছিল এবং পুতুলের তলাতে একটা মানে কাঠের তক্তা দেওয়া ছিল এবং ওই তক্তার মধ্যে কিন্তু আবার অজস্র খোদাই করা নকশা লেখা ছিল, অজস্র খোদাই করা নকশা। এত নকশায় ইভেন ওই পুতুলের সাইজটা পর্যন্ত সেই মানে পুতুলের সাইজ একটা মানুষের যেরকম হয়, স্বাভাবিক মানুষ 5.5 ফিট 5 ফিট 8 ইঞ্চি, এইরকম লম্বা একটা আকৃতি আঁকা কাঠের ইয়ার উপরেই, কাঠের তক্তার উপরে, এবং ওই হিউম্যান শেপটার মধ্যে চারপাশে প্রচুর গিজে করে নকশা, সিম্বল, এইটা থেকে শুরু করে সব কিছু আঁকা, যেটা হচ্ছে রিজেম্বল করে যে এই পুরো শক্তিটাকে তারা এইখানে আটকাবে, বন্দি করবে এখন। এবং যখন এই ট্রান্সফার পদ্ধতিটা সম্পন্ন করে, তারা ট্রান্সফার পদ্ধতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই ওই পুতুল জাস্ট ঝাঁকি দিতে থাকে। ইভেনচুয়ালি ওটা তার মানুষের শরীর না এবং বেশিক্ষণে জিনকে কিন্তু তারা আটকেও রাখতে পারবে না। তখন তারা করে কি, খুবই দ্রুত জাস্ট 6-7 মিনিটের মধ্যে তারা মাটি ঢেলে, মানে যেভাবে আমরা তক্তা দিয়ে ঢাকি না, এভাবে ঢাকি। একটা মানে প্রথমে কফিন, ওটা একটা কফিনের মধ্যে রাখে, তক্তাটা কফিনের মধ্যে ছিল, এরপরে কফিনের মুখটা আটকে দেয়, আটকে দিয়ে একেবারে মাটি ফেলে দেয়, ডাইরেক্ট মাটি ফেলে দেয়। এবং মাটি ফেলে দিয়ে সেইখানে তারা 7টা লোহা গেঁথে দেয়, এবং 7টা লোহা না, ধাতু আর কি, 7টা ধাতু গেঁথে দিয়ে এবং তারা সেটা ব্যারিয়ার করে রেখে দেয়। এইভাবেই বছরের পর বছর চলেছে, জানেন, বছরের পর বছর। এবং সেই জিনের থ্রুতে যত টাকা পয়সা সে ইনকাম করেছিল, ওই টাকা পয়সার উপরে তার এই জীবন চলছিল। তিনি একটা সময় রিয়েলাইজ করেছিলেন যে তার কপালে বড়সড় বিপদ আসতে পারে। এটা তিনি সেন্স করতে পারছিলেন, কারণ তার কাছে খবর এসেছিল যে কবিরাজের মাধ্যমে তিনি ওই গুরুকে পেয়েছেন, সেই কবিরাজের না খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। এবং মৃত্যুটা কিরকম আমি বলি আপনাদেরকে। সেই মৃত্যুটা হয়েছিল, সেই কবিরাজের শরীরে পানি ছিল না, তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে, তার মুখ দিয়ে বমিও বের হয়ে আসছে, তার নাক দিয়ে রক্ত বের হয়ে আসছে এবং তার নাক দিয়ে অদ্ভুত রকমের পানিও বের হয়ে আসছে। সেই সাথে সে তার নিজের মলমূত্রে মাখা ছিল। এই ব্যাপারটা তিনি জানতে পেরেছিলেন এবং জানতে পারার পর থেকে তিনি প্রচন্ড রকমের অস্বস্তির মধ্যে ছিলেন। এবং
আলটিমেটলি খাবার টেবিলের ওই ঘটনার পরে তিনি কিন্তু মারা যান। এখন মারা যান তিনি কিভাবে? কারণ যেই মেইন জিন এসে তার ছেলেকে অ্যাসাইন করে দিয়ে গিয়েছিল, সেই মেইন জিন তার সন্তানকে খুঁজে পাচ্ছিল না। একটা ম্যাক্সিমাম টাইম ধরে সে তার সন্তানকে খুঁজে পাচ্ছিল না, এবং ওই সন্তানকে খুঁজে না পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা যে ব্যারিয়ার দিয়েছিল না ধাতুর, এই ব্যারিয়ারের কারণে ওই যে জিন, যে মেইন জিন যিনি হাজির হয়েছিলেন, তাকেও কোনো এক রকমের বন্দি করে রাখা হয়েছিল যাতে তার আসার পথ বন্ধ থাকে। এটা সেই বক্সের মধ্যে, সেই কফিনের মধ্যে, কফিনের তলার উপরে যে প্রথমে একটা তক্তা আছে, ওই তক্তার মধ্যেই আঁকা, যাতে তার দরজাটা বন্ধই থাকে, সে যাতে বের না হয়ে আসতে পারে, সে বের না হয়ে সে যাতে তার সন্তানকে আটকাতে না পারে, মানে উদ্ধার না করতে পারে। তো এরপরে যেভাবেই হোক এতগুলো বছর পরে কিন্তু ওই বাঁধনটা মুক্ত হয় এবং তার গেটটা খুলে যায়, বা গেটটা খুলতে সে সমর্থ হয়, এবং ওই গেট খুলে সে বাইরে বেরিয়ে আসে এবং সে সার্চ করতে শুরু করে। এবং এতক্ষণ পর্যন্ত যা হলো, মূল কথা হচ্ছে তার যে জিনিস সে বারবার খুঁজছে সেটা হচ্ছে তার সন্তান, এবং তার সন্তান কোনো না কোনো জায়গায় বন্দি অবস্থা আছে। এবং বন্দি কিরকম? সে কিন্তু কবরের মধ্যে বন্দি। এখন আমির সাহেব আমাকে এই কথার পরে এই কথাও বললেন যে তিনি আনুমানিক ধারণা করতে পারছেন যে তিনি একটা জায়গা দেখতে পাচ্ছেন। আনুমানিক ধারণা, তিনি একটা জায়গা দেখতে পাচ্ছেন, এবং তিনি আজ রাতে ওই জায়গাটা রেকি করবেন এবং কনফার্ম হবেন যে ওই জায়গাটাই কিনা। কারণ তার সেন্সে একটা জায়গা মানে ছবির মতো স্পষ্ট হয়ে তার চোখের সামনে ভাসছে। তা আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে করার কি আছে? তখন তিনি আমাকে বললেন, করার কাজ একটাই, পরিবারকে বাঁচাতে হবে। তো এখন পরিবারকে বাঁচাতে হলে এই যে শক্তিশালী জিনটা যে আসছে তাকে তার সন্তানকে ফিরিয়ে দিতে হবে, এবং এই লোকগুলোকে সে ছেড়ে চলে যাবে। আর যদি সেই কথাগুলো না শোনে, তখন তার সন্তানের সাথে তাকে মুক্ত তো করতে হবে। প্রথমে মুক্ত করতে হবে, মুক্ত করার পর তাকে আটকে ফেলতে হবে, এবং তাকে আটকাতে গেলে আমার লোকের প্রয়োজন। আমি এত লোক নিয়ে যাব না। আর দেখো, শয়তানের হিসাব আমার হিসাব, ওই হিসাব কষে আমার কোনো লাভ নেই। আমার হিসাব একটাই, পরিবারটা যাতে কোনো ক্ষতি না হয়। ওরা ওদের মতো যদি চলে যেতে চায়, আমরা ওদেরকে কোনো রকম বাধা দিব না, কিন্তু ওরা যদি ওদের সন্তানদের বা এই মহিলার যদি ক্ষতি চালিয়ে যেতে থাকে, সেটা তো হতে দেওয়া যাবে না। আবার এই যে এতগুলো দিনের ক্ষতি তারা সাধন করে গিয়েছে, এই ক্ষতির সুরাহা না করেও কিন্তু তারা যেতে পারবে না। এখন সময়ের হাতে ছেড়ে দিই, সময় যেটা সামনের দিকে নিয়ে আসবে ওইটা দেখেই ডিসাইড করব কি করব না করব। এখন আগে জায়গাটা খুঁজি, কোন জায়গাটা খবর দিয়েছো জায়গাটা আমি আগে খুঁজি। এই কথা বলে তিনি চলে যান, এবং তিনি চলে যাবার পরে আমি নামাজ পড়ছিলাম। কিছুক্ষণ পরেই তিনি চলে আসেন, এবং আল্লাহর রহমত, এটা আল্লাহর ইচ্ছা, তিনি ওই জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছেন কোন জায়গায়। কারণ সেই জিন নিজেও ওই শয়তান জিনকে তিনি ফলো করেছেন, এবং ওই শয়তান জিন নিজেও চারপাশে ঘুরছে, কিন্তু সে তার সন্তানকে কবর থেকে ওঠাতে পারছে না, পারবেও না। তখন আমির সাহেব আমাকে বললেন যে এই মুহূর্তে তুমি তাদের পরিবারকে বলে দাও যে আমরা তাদের কাজ করব, এখন আমাদের কিছু শর্ত আছে, এবং ওই শর্তগুলো আমি তাদেরকে জানিয়ে দিব। তখন তারা যদি অ্যাগ্রি করে এবং তারা যদি আমাদেরকে ফুল পাওয়ার দেয়, ফুল কন্ট্রোল দেয় যে কোনো কিছু করার জন্য, তাহলে আমরা সেভাবে আগাবো। তাই আমি পরের দিন, মানে রাত তো পার হলো, আমি দুপুরবেলা ওনাদেরকে বললাম যে আমি ফাইন্ড আউট করতে পেরেছি ইস্যু কোন জায়গায়, ওইটা সমাধান করার চেষ্টা করব। তারা একটা ডিনায়াল কন্ডিশনে ছিল যে এত বছর ধরে সমাধান হয়নি, বা সমাধান হলেও সেটা হচ্ছে টেম্পোরারি, 10-12 দিন কোনো সমস্যা হতো না, কিন্তু পরে আবার সমস্যা রিটার্ন করতো। আমি বললাম যে এইবার কিন্তু সেইটা না, আমি কিন্তু খোঁজ পেয়েছি, এবং আমি আপনাদেরকে বিকালে এসে জানাবো যে ঘটনা কি। এবং বিকালে যেয়ে আমি কিন্তু পরে তাদেরকে বলি, পুরো ব্যাপারটা বুঝাই। এবং তখন যে সমিদের স্ত্রী, মানে এই আকরাম সাহেবের স্ত্রী, পুরো ব্যাপারটা রিলেট করতে পারলো, এবং কারণ উনি নিজেই তো ওনার স্বামীর ডাউনফল এবং আপ সব কিছু উনি দেখছিলেন, তাই না?
একজন একজন স্ত্রী যেভাবে সবকিছু দেখে সেভাবে তো তিনি দেখছিলেন। আমরা পারমিশন পাই এবং আমরা রওনা দিই। আমরা রওনা দেব কখন? রাতের বেলা। সেই দিন আবার ঝিরঝির বৃষ্টি। 6টার দিকে রওনা দিই আমি, এবং সেই জায়গায় যে পৌঁছতে 9:30 বাজে আমাদের। এবং লোকেশনটায় যখন আমি যাই তখন কেন জানি আগে থেকে একটা অস্থিরতা আমার মনের মধ্যে কাজ করছিল। কারণ হ্যাঁ, আমার আশপাশে আমির সাহেব আছে, কিন্তু হয় কি, আপনি যত কিছু করুন না কেন, আপনি তো আর রেগুলার একই থ্রেট ফেস করছেন না, এক এক সময় এক এক রকমের থ্রেট। এইখানে মাটি খুঁড়ে কাউকে বের করা কিন্তু সহজ না। মাটি খোঁড়া কিন্তু একদমই সহজ না। কিন্তু অনেকের মনে হতে পারে আরে খুঁড়ে ফেলবে, না, বিশ্বাস করুন, খোঁড়া যায় না, এত কঠিন কাজ। এর উপরে এই রাতের মধ্যে, রাত অনেকখানি তো শেষই এক হিসেবে, তখন রাত 9:30, মানে কি শুরু করতে করতে তো 10টা বাজবে। এবং আমি একা একজন মানুষ, কোনো মতে ভোর রাতেও আমি পুরোপুরি খুঁড়তে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু মনের জোরে সেটা সম্ভব আসলে। আমি সবচেয়ে বড় ধাক্কাটা খাই যখন আমি একটা স্পেসে এসে দাঁড়াই। আমি রাস্তা ধরে হাঁটছিলাম, বলা হয়েছিল আমাকে যে এই রাস্তাটা ধরে নির্দিষ্ট একটা মাপ ধরে এগোতে থাকবো। সেই রাস্তা ধরে আমি যখন এগোতে থাকি তখন আমি একটা জায়গার মতো, মানে একটা রোড ক্রস করে কাঁচা রাস্তার মধ্যে নামলাম। মনে হবে যে আপনার জাস্ট ঢালু জমি, পাকা রাস্তা থেকে ঢালু জমির দিকে নামলাম। লাইটের কারণে বুঝতে পারলাম যে আমার চোখের সামনে যে জায়গাটা, এটা একটা রেল লাইন। এটা একটা বিশাল রেল লাইন। রেল লাইন দেখা মাত্রই আমার 1 সেকেন্ডও সময় লাগেনি গত কয়েকদিন আগে দেখা স্বপ্নের কথা। যে স্বপ্নে আমি হুবহু এরকম একটা রেল লাইন দেখেছিলাম, এবং ধীরে ধীরে আরো মনে পড়লো যে আমি বেশ কয়েকজন লোকও দেখেছিলাম কিন্তু রেল লাইনের কাছাকাছি। আমি এমন একটা জায়গায় দাঁড়ানো, একেবারে হুবহু স্বপ্নে নিজেকে সেই জায়গায় দেখেছিলাম আমি। আমার সামনে যে জায়গাটা, যে জঙ্গলটা, এইখানে মানুষজন থাকে না। এটা হয় না যে রেল লাইনের আশপাশে অনেক সময় কিছু জমি জমা থাকে, বনাঞ্চলের মতো, বনও না কিন্তু জঙ্গল এরকম। এবং আমার বাম পাশ থেকে কথাটা ভেসে আসলো ঠিক স্বপ্নের মতো। এই জায়গাটা দেখতে সুন্দর হলেও একটা শয়তানি ভাব আছে, দেখো তো। এটা সত্যি কথা, জায়গাটা দেখতে সুন্দর, কিন্তু যখন দৃষ্টিভঙ্গি বদলে তাকাবেন মনে হবে যেন এই সামনে যে জঙ্গলটা না, এই জঙ্গলটা অন্য কারোর বিচরণ ক্ষেত্র। এখানে মানুষ বিচরণ করে না, এখানে এমন কেউ বিচরণ করে যে মানুষই না। এবং এক্স্যাক্টলি ওই সময়ই আমার ডান দিকে রেল লাইনের পাশ থেকে চুরির শব্দ আসে, এক্স্যাক্ট স্বপ্নের মতো। সেই সাদা শার্ট পরা লোক, সাদার মতো একটা সাদাই, মানে মনে হবে যে জাস্ট রংটা ক্ষয়ে গেছে, পুরাতন একটা সাদা লুঙ্গি, এবং তার সাথে 2জন ছেলে মেয়ে মনে হয়, এবং একজন মহিলা, এবং অনেক চুরির শব্দ। মনে হবে যেন উনি কাপড়ের একটা পুটলির মধ্যে অনেকগুলো চুরি নিয়ে যাচ্ছেন, এবং তারা হেঁটে আসছেন ধীরে ধীরে একেবারে অনেক দূর থেকেই। আমি সাথে সাথে আমি সাহেবকে বললাম, আমার ভালো লাগছে না, আমি কিন্তু 2-3 দিন আগে এই জিনিস দেখেছি। উনি আমাকে বললেন যে কোন জিনিস? আমি বললাম যে হুবহু এই জিনিস, আমি এখন যে জায়গায় দাঁড়ানো। ততক্ষণে আমি হাইপার হয়ে গিয়েছিলাম, কারণ স্বপ্ন কিন্তু এমনি এমনি আমার সাথে মিলে না। ম্যাক্সিমাম টাইমে আমার স্বপ্নগুলো খারাপ জায়গাতে যে মিলে। আমি ওনাকে বললাম, আমি এক্স্যাক্ট এই জায়গায় যে দাঁড়ানো না, আপনি আমার বাম পাশ থেকে যে এই কথাটা বলবেন এবং আমার ডান পাশে দেখেন ওই পাশ দিয়ে যে একজন লোক আসছে এবং একজন মহিলা আসছে তার সন্তানদের সহ, এক্স্যাক্ট হুবহু আমি এই জিনিস দেখেছি। তখন আমি সাহেব আমাকে বললেন, তাহলে একটা জিনিস, আমার যেটা সন্দেহ এই জিনিসটাতে তা বদলে গেল একেবারে। আমি ওনাকে বললাম, কি সে সন্দেহ? আমি কিন্তু ফিজিক্যালি আমি সাহেবকে দেখছি না, উনি আমার চারপাশে ঘোরাফেরা করছে, বাতাস থেকেই শব্দটা আসছে। উনি আমাকে বললেন,
এনটিটির সাথে কথা বলবো, এনটিটিকে ফাঁদে ফেলবো, এনটিটি মুখ উগড়ে সব বলে দিবে একেবারে অ্যাজ ইট ইজ, এটা তো হয় না। এই কথাগুলো শোনার পরে কোন কথা আমরা বিশ্বাস করব, কোন কথা বিশ্বাস করবো না, তা নির্ভর করে কথার উপরে, তাই না? ওর কথাবার্তা যখন আমি শুনি, কেন যেন তারপরও মনে হচ্ছিল যে কথাগুলোর মধ্যে ছলনা লুকানো। এই এখন যেহেতু তুমি স্বপ্নের কথা আমাকে বললে, এতে পরিষ্কার হলো যেই উদ্দেশ্যে আমরা এখানে এসছি, এই উদ্দেশ্যটা সম্পূর্ণ উল্টো হবে। এখন আমরা হয় এমন কাউকে মুক্ত করার জন্য এসছি যেই মুক্তি, যাকে মুক্ত করাটা ঠিক হবে না, আবার এমনও হতে পারে এগুলো সব একটা কৌশল, একটা কূটকৌশল। কিন্তু এটা সত্যি কথা যে একটা পরিবার সাফার করছে, এবং ওই পরিবারের আশপাশের লোকজন এরা কম বেশি সবাই সাফার করছে। আমি ওনাকে বললাম কবর খুঁড়ব না। এক্স্যাক্টলি সেম টাইম উনিও একই কথা বলে যে আমরা কবর খুঁড়ব না, মানে উনিও রিপিট করে আমিও করি, এক মোমেন্টে একই কথা। তখন আমি ওনাকে বললাম যে তাহলে এক কাজ করি আমি চলে যাই। উনি বলেছেন না, যাব না। ঘটনা কিটা জানা দরকার, কারণ দেখো জঙ্গলটার দিকে তাকিয়ে দেখো, স্পষ্ট বোঝা যায় এই জঙ্গলের মধ্যে কারোর বিচরণ আছে। চলো আগে দেখি ঘটনা কি। সুমিত কাকে বন্দি করেছে আর কে এসছে কোন জিনিস নেওয়ার জন্য। কারণ জিনিস নেওয়ার জন্য এলে তুমি জিনিসের পিছনে ছুটবে, তুমি জিনিস খুঁজবে। তুমি জিনিস নেওনি, তুমি মানুষজনকে মারধর করছো। তুমি জিনিসের জন্য মানুষকে মারধর করছো, অথচ ক্লেম করছো যে তোমার একজন খুবই আপনজন বন্দি। জিনিস কখনো আপনজনের সাথে হতে পারে না। অবজেক্ট এবং একটা জীবের মধ্যে তফাৎ তো এখানেই। সে কোনো জিনিস করছে আর এদিকে বন্দি আছে একজন জীবিত কেউ। দুটো দুরকম না ওয়াহিদ? মানে আমাকে সরাসরি বলল। আমি ওনাকে বললাম হ্যাঁ। এর মধ্যে ওই চুরির শব্দ আমার একদম কাছাকাছি এসে পৌঁছে গেছে। জাস্ট এই লোকগুলো আমাকে ক্রস করে চলে গেল সামনের দিক দিয়ে। আমি ওনাদেরকে, আমি যেহেতু উপরের দিকে তাকানো, জাস্ট আমার চোখের অন্তরালে যতটুকু বোঝা গেছে যে মানুষজন চলে গেল, আমাকে জাস্ট ক্রস করে চলে গেল আমার সামনে দিয়ে, রেলল্যান্ডের উপর দিয়ে। কিন্তু আমি তো তাকিয়ে আছি জঙ্গলের দিকে, জঙ্গলের গাছপালার দিকে। তখন আমি সে বলে আসো। আমি ওনাকে যখন ক্রস করে যাব, ওই সময়ে ওনাকে দেখলাম যে উনি তো ওই পাশে চলে গেছে। এই যে এই লোকগুলো না, যারা আমাকে ক্রস করে চলে গেল, তাদেরকে আমি দেখলাম যে হুবহু ওই রাস্তার দিকে যেতে, যে রাস্তা দিয়ে আমি চলে আসলাম। তারা তো চলে গেছে। এবার আমি রেল লাইনটা ক্রস করে জঙ্গলের সামনে যে দাঁড়ালাম। জঙ্গলের সামনে যে যখন দাঁড়ালাম, আমি সাহেবকে দেখছি মাথা যেভাবে আমরা উঁচু করে তাকাই না, উপরে উঁচু দিকে, মানে উচ্চতার দিকে তাকাতে, উনি ওইভাবে তাকিয়ে কি জন্য দেখছেন। এবং সাথে সাথে উনি আমার গলার নিচে হাত দিলেন, অ্যাজ ইফ উনি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। এবং যখনই উনি আমার গলার নিচে মানে ধরলেন, চাপ দিয়ে ধরলেন, আমি ট্রেনের শব্দ শুনতে পাই, ট্রেনের হুইসেলের শব্দ। ট্রেনের হুইসেলের শব্দ, খুব সজোরে ট্রেন আসছে। আমিও মাথা ঘোরাই, ওই দিকে এক্স্যাক্টলি তাকাই, এবং আমি দেখতে পাই ওই সাদা কাপড় পরা লোক এবং ওই মহিলা এবং দুটা সন্তান কোত্থেকে মানে শূন্যের মধ্যে আবির্ভাব হলো একটা ট্রেনের, এবং ট্রেনের নিচে তারা খারাপ হয়ে গেল আমার চোখের সামনে। আমার চোখের সামনে। এবং আমি দেখলাম যে ওই ট্রেনটা চলে গেল। আমি বাকি কথা বললাম না আর। আমি নিঃশ্বাস নিব না কি করব, আমার স্পষ্ট মনে আছে যে আমি নিজেই যেন একটা কই মাছের মতো হয়ে গিয়েছিলাম ভয়ে। একটা কই মাছ যেভাবে লাফায় না, উনি আমাকে জাপটা ধরে রেখেছিল শুধুমাত্র। অ্যাকচুয়ালি এখানে কেউ মারা যায়নি। ওই প্রথম একটা স্টেপ আমাকে ভাঙার, এই ঘটনাটা আমাকে দেখানো হয়েছে শুধুমাত্র, ঘটনা ঘটেনি।
এতে আমি সাহেব ক্লিয়ার কাট বুঝে গিয়েছিলেন যে এই জায়গায় মানে এখন আমরা যখন রেললাইন পার হওয়ার আগে যেটা চিন্তা করলাম যে এখানে অন্য কোনো গেম খেলা হচ্ছে, ও এটাতে উনি এখন কনফার্ম এখানে অন্য কোনো ফেরকা আছে। আমি শান্ত হলাম, আমার অনেক সময় লাগলো শান্ত হতে। উনি আমাকে পানি পর্যন্ত খাওয়ালেন। আমি চোখ বন্ধ করে বসে আছি। উনি আমাকে কোন সূরার আয়াত পড়ে শোনালেন আমার মনে নেই এখন, অনেক সময় লাগলো আমার। আমি ঠিক হলাম। মূল কথা হচ্ছে যে বিশ্বাস করলাম যে আসলে এখানে কেউ মারা যায় নাই, কিন্তু চোখের সামনে না ওই কল্পনাটা বারবার বারবার চলে আসছিল। এবং বললাম না যে আমি কিছু অংশের কথা বলবো না, ওই মোমেন্টগুলো বারবার চোখের সামনে ভাসছিল। ওই জঙ্গলের ভেতরে আমরা ঢুকি এবং কিছুক্ষণ পরে 20-30 সেকেন্ড গভীরে যাওয়ার মতো স্পেসে এমন একটা জায়গায় আসি, চারপাশে গাছপালাও আছে, সবকিছুই আছে। আনুমানিক 2টা বড় ডেকচি বসালে যে পরিমাণ জায়গা নিবে, বা একটা বড় বিশাল ডেকচি বসালে, আমাদের দেশে যেরকম বড় একটা ডেকচি হয় না বিয়ে বাড়িতে ব্যবহার করে, এরকম বড় ডেকচি বসালে যতটুকু জায়গা লাগবে, এই এতটুকু জায়গা পরিমাণ জায়গা আসার পরে মানে একটা স্পেস আমাদের চোখের সামনে পড়ে, গাছপালা সহ ঘেরা। এবং আমি সাথে সাথে আমাকে বললেন এই জায়গাটা। আমি বললাম এই জায়গাটাতে কি? উনি বলেন যে এই জায়গাতেই যা হয়েছে এই জায়গাতেই। তখন আমি সাহেব আমাকে বললেন আমি এখানে কাউকে বন্দি সেন্স করতে পারছি না। মাটির নিচে যে কেউ বন্দি আমার মনে হয় না, মাটির নিচে কেউ বন্দি আমার মনে হয়। উনি চারপাশে তাকালেন, তখন উনি চারপাশে তাকালেন এবং উনি বললেন যে আমার মনে হয় যে এইখানেই কেউ, চারপাশে কেউ ঘোরাফেরা করছে, এইখানেই চারপাশে কেউ ঘোরাফেরা করছে। এবং এই মাটির নিচে আমার কেন জানি মনে হয় এই মাটির নিচে এমন একটা পাত্রের মতো কোনো কিছু আছে। জাস্ট ওনার মনে হচ্ছে যে মাটির নিচে কোথাও একটা পাত্র আছে। ওনার জাস্ট একটা খেয়াল, উনি স্পেসিফিকলি বলতে পারছেন না কোথাও। ওনারও নাকি চোখের সামনে একটা পাত্রের ছবি ভাসছে, যেটা মাটির নিচে ওনার মনে হচ্ছে পাত্র অথবা কোনো টুকরা। আমি সাহেব আমাকে বললেন দেখো আমি তোমার সাথে এখন এইখানে, আমি কিছু সময়ের জন্য যদি তোমাকে একা রাখি, পাশেই থাকবো রেলল্যান্ডে, যদি আমি তোমাকে একা রাখি তাহলে কিন্তু ওরা বের হয়ে আসবে। তখন আমি ওনাকে সরাসরি বললাম হ্যাঁ রেখে দেন। উনি আমাকে বললেন তুমি শিওর? আমি বললাম হ্যাঁ আমাকে রেখে দেন। আমার মনের মধ্যে কোনো ভয় ডর কোনো কিছু নেই। ওই সময়টা এক্সাক্ট ওই টাইমে আমি ওই সিনারিওটা আমার মনটা নষ্ট করে দিয়েছিল, মন খারাপ করে দিয়েছিল। মন খারাপ করলে মানুষের মধ্যে আর ভয় কাজ করে না। তখন উনি আমাকে বললেন ঠিক এই জায়গাটার মধ্যেই থাকো, আর একটা কদম ভেতরে নিয়ে এই স্পেসিফিক জায়গাটার মধ্যে থাকো, আর হাতের রিংটা পরানো। উনি চলে গেলেন। আমি বুঝতে পারলাম যে উনি রেল লাইন আশপাশে আছেন, কারণ সেখান থেকে উনি একটু পরপর শীষ দিচ্ছিলেন, আমাকে বুঝাচ্ছিলেন যে আমি আছি, তুমি ভয় পেও না। কিন্তু আমি মনে মনে বলি আমার মনের মধ্যে কোনো ভয় নেই, তো নিশ্চিত থাকুন। তা উনি আমাকে রিং করতে বলেছিলেন, আমি রিং করেছিলাম। এবং রিং পরার কিছুক্ষণের মধ্যেই আমি টের পেলাম যে আমার হাতের এক্স্যাক্ট যে জায়গাটায় রিং পরা ওই জায়গাটা হিট হচ্ছে। যখন হিট হচ্ছে, হিট হওয়ার সাথে সাথেই আমি অ্যালার্ট হয়ে চারপাশে তাকাই। এই হিটটা টের পাওয়ার আগে, আঙ্গুলের হিটটা টের পাওয়ার আগে আমি একেবারে মাটির দিকে তাকিয়েছিলাম। মানে ওই একই সিনারিওটা বারবার আমার চোখের সামনে ভাসছিল, যেটা আমাকে দেখি আর কি ভেঙে দেওয়ার চেষ্টা করেছে মনোবল দিক দিয়ে, এবং আমি তো ভেঙে গিয়েছি। তো এই কারণে চারপাশের পরিবেশ যে বদলে গেছে সেটা আমি খেয়াল করিনি। অন্ধকারে চোখ শুয়ে আসলেও ঠিক ওই যে রেললাইনের পাশে যেই জায়গাটা আছে ওই আশপাশে কিছু লাইট আছে, ওই লাইটের মানে হালকা আলো ভেতরে আসে, মানে বোঝা যায় যে ওই জায়গাটা লাইট আছে, কিন্তু সেই লাইট ভেতরে আসবি না। আমি বুঝতে পারলাম
আমার আশপাশে কোথাও আগুন জ্বলছে, এবং কুয়াশার মধ্যে যখন আগুন জ্বলে যেরকম একটা অবস্থা না, ঠিক এরকম চারপাশে একটা কুয়াশা। আমি বসার অবস্থায় উঠে দাঁড়িয়েছিলাম, তখন হালকা একটু মাথা ঘুরে ওঠা মাথা ঘুরে ওঠার পরে পেছনের দিকে ঘুরতে যাব, আমার চোখের সামনে বিশাল একটা গর্ত, কুয়ার মতো, এবং আমি পড়তে পড়তে সরে যাই জায়গা থেকে, সরে যাই। আমি ওই সরে যাওয়ার পরপরই কিভাবে জানি এই অল্প আলোতেও, মানে এই অদ্ভুত মায়াবী আলোর মধ্যেও আমি দেখতে পাচ্ছিলাম যে কে জানি আগুন ধরানো, মানে হারিকেন হাতে নিয়ে কি জানি করছে, মানে তক্তার উপরে কি জানি করছে, সেটার মধ্যে বিভিন্ন রকমের নকশা, বিভিন্ন রকমের এইটা সেটা আঁকা, অনেক 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 কিছু, এবং একটা সিলমোহর, এবড়ো থেবড়াটা লোহার টুকরার মতো, এবং ওইটার মধ্যে কোনো একটা নকশা আঁকা, এবং ওটা একটা সিল। আমার মন বলছিল এটা একটা সিল, যিনারা সিল ইউজ করে, মানে যারা হচ্ছে মানে বংশের ব্যাপার স্যাপার, এটা যিনারা সিল ইউজ করে, সিলটা ওইখানে রাখা, এবং খুব তাড়াহুড়ো করে তারা মাটি দিচ্ছিল। আমি একজন ব্যক্তিকে দেখছি যে সে কবরে, মানে সে গর্তে থাকা অবস্থাতে সে চারপাশ থেকে মাটি ঢেলে ঢেলে নিজের পা সহ ঢেকে ফেলছে রীতিমতো, এবং চোরাবালির মতো সেই লোক নিচে নিচে আস্তে 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 ডেবে যাচ্ছে। সে নিজেই চারপাশ থেকে হাতটা হাতে মাটি কুয়ার মধ্যে ঢালছে, এবং সে নিজে চোরাবালির মতো নিচের দিকে নেমে যাচ্ছে। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে ওই জিনিসগুলো মনে করতে, যে আমি যখন এটা দেখছি যে ওই লোক মানে ডুবে যাচ্ছে রীতিমতো, চোরাবালির মতো। চারপাশে আলো থেকে আসছে এটা আমি বুঝতে পারছি না, চারপাশে আমি আগুনে কোনো সোর্স দেখছি না, কিন্তু আগুনটা মানে চারপাশে আলো কিন্তু রীতিমতো আগুনের, এটা কিন্তু আগুনের আলো। যদি এক জায়গায় আগুন জ্বলে, তখন আমি টের পাই আমার বাম দিক থেকে একটা ভারী পা দেওয়ার শব্দ, অ্যাজ ইফ হাতির পায়ের শব্দ। জাস্ট হাতি তার দুটা পা রাখলো সামনের, উঁচু করে মাটির উপরে রেখেছে একটু জোরে, এবং ওই ভাইবটা আমি টের পাই। আমির সাহেব আমাকে শীষ দিয়ে বুঝালেন, একটা ইশারা দিয়ে বুঝালেন আমি স্টিল সেফ, এবং উনি আমার সাথে আছেন। জাস্ট আমাকে বললেন যে কোনো রকম ক্যারি করো। আমি টের পেলাম কি জানি বললো সে, শোনার চেষ্টা করছি। খুব ফেইন্ট শব্দ, খুব ফেইন্ট, এমন না যে দানবীয় কণ্ঠ, খুব ফেইন্ট। জিজ্ঞেস করলো এইখানে কে? অনেক সময় লাগলো বুঝতে হবে কে এইখানে, এভাবে জিজ্ঞেস করছে আমাকে। তা আমি পাল্টা উত্তর দিই যে আপনি কে? ওইখান থেকে উত্তর আসে, কোন দিক থেকে আমি যাই না, কখন আমার বাম দিক থেকে, কখন আমার পেছনের দিক থেকে, কখন আমার মাথার উপর থেকে। সে আমাকে বলল, ও তো তুই মানুষ। আমি বললাম আমি মানুষ না তো কে? আপনি কে? আর আপনি এখানে কেন? উত্তর এলো একটা মানে এলোমেলো শব্দ, আমি বুঝিনি, বোঝাও যায় না এরকম ভাষা, এলোমেলো একটা শব্দ। সে আমাকে বলল, এরপরে তোকে কে পাঠিয়েছে? আমি বললাম আমাকে কেউ পাঠায়নি, আমি এখানে এসেছি, আমি আকরাম সাহেবের ছেলের নাম নিলাম, আমি এখানে এসেছি তার জন্য। তোমার লোক ওই পরিবারের ক্ষতি করছে তুমি এইখানে বন্দি এই কথা বলে, কিন্তু আমি চোখের সামনে দেখছি যে তুমি এখন বন্দি না, তুমি তো এখানে মুক্ত। সে সাথে সাথে প্রশ্ন করল, আপনি থেকে তুমি? ও আচ্ছা, তাহলে তোকে সে পাঠিয়েছে? সে তখন একটা জিনের নাম নিয়েছে, তো সে পাঠিয়েছে তোকে? আমি বললাম না, আমাকে কেউ পাঠায়নি, আমি সেই পরিবারের হয়ে এখানে এসেছি। তখন সে বলল, ও তো তুই পরিবারের জন্য হয়ে এসেছিস এখানে, তুই জানিস আমি কে?
আমি এখানে আজ কতগুলো বছর ধরে বন্দি জানিস? আর সে কে যে তোকে পাঠিয়েছে? সে আমার ছেলে। আমি এইখানে ওর পরিবার এবং আমার ছেলের জন্যই বন্দি। তখন সে সুমিতের নাম নেয় এবং সুমিতের নাম নিয়ে সে বলে, সুমিত এবং তার গুরু, তাদের ওই ক্যাপাবিলিটি ছিলই না কোনোদিন। সে বলছিল, সুমিতের গুরু, ওকে তো আমি আমার শিষ্য বানিয়েছিলাম। আমার এই শিষ্য আমাকেই টেক্কা দেয়, আমার এই শিষ্য আমাকেই আরোহণ করায়, আমাকেই ডেকে আনে, আমাকেই ডেকে এনে আমাকেই ছলনার মধ্যে ফেলে আমাকেই তুষ্ট করতে থাকে। আর ওদিকে আমার বিশ্বাসঘাতক ছেলে এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করবে তা আমি জানতাম না, শুধুমাত্র আমার সিলের জন্য। আমার সিল, আমার বংশের সিল। যদি আমি মরি তাহলে আমার বংশের নেতা সে হবে। আমারই সন্তান আমাকেই টেক্কা দেয়, আমাকেই মারার জন্য, আমাকেই বন্দি করার জন্য। এখন সে কেন পাগল হয়ে ছুটছে জানিস? সে কেন পাগল হয়ে ছুটছে? কারণ সবাই সন্দেহ করবে আমি নিখোঁজ থাকবো, এতদিন কোনো খোঁজ খবর থাকবে না। আমি যদি মারাও যাই, আমার সিল তো কোথাও না কোথাও থাকবে। এই যে আমার সিল এইখানে, আমার এই ছেলে সুমিতকে দিয়ে এবং তার গুরুকে দিয়ে আমাকে এইখানে বন্দি করেছে এবং আমার সিল সহ আমাকে আটকে রেখেছিল। এখন সে এসছে পাগল হয়ে সিল ফেরত নেওয়ার জন্য। এই জন্যই সে তোদেরকে রটনা শুনিয়েছে, যাতে তোরা এখানে এসে মাটি খুঁড়িস। তোরা যদি মাটি খুঁড়িস তাহলে আমার সিল তোরা পেয়ে যাবে, এবং আমার সিল যদি তোরা পেয়ে যাস, সে সহজে তোদের কাছ থেকে সিল নিয়ে যাবে। তা তো আমি হতে দিতে পারি না। মনে আছে একটু আগে কি দেখেছিস তুই? আমাকে যখন এই কথাটা বললো, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে তো এটা দেখানোর দরকার ছিল না। সে সাথে সাথে বলে যে, না, আমি তোকে এটা দেখাইনি, এটা হয়েছে এখানে। তুই যেই জায়গা দিয়ে হেঁটে এসছিস, এই 4 পাশ জুড়ে যেইভাবে তুই দেখেছিস না হাত পা ছড়িয়ে পড়তে চারপাশে, যেইভাবে তুই দেখেছিস এটা এটা একটা বডি ট্রেনের নিচে জাস্ট রোল হয়ে যাচ্ছে, এই ঘটনাই ঘটেছে এই জায়গায়। এটাই আমি তোকে দেখলাম শুধুমাত্র। আমি একদম চুপচাপ সাইলেন্টলি শুনছি, আর কোনো কিছু আমার করার মতো ছিল না ওই সময়। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে এখানে তাদের বংশীয় ব্যাপার স্যাপার, একজন আরেকজনকে টেক্কা মেরেছে এখানে শুধুমাত্র। মাঝখান দিয়ে পরিবারটা, যার দোষ তার উপরে যতটুকু করা করেছে, এখন তার পরিবার সাফার করছে। তখন আমি শুধু তাকে কিছু সময় পরে এটাই বললাম যে পরিবারটাকে ছেড়ে দিতে ব্যবস্থা করতে হবে। এখন হয় আমাকে আপনাকে এখান থেকে ছাড়াতে হবে, আর না হয় আমাকে আপনার ছেলেকে ধরতে হবে। তখন সে আবার সাথে সাথে বললো, ও মা, তুমি থেকে এখন আবার আপনি? সৌজন্যবোধ বেড়ে গিয়েছে যখন আমার পরিচয় তোরা পেলি। ওই যে ওইখানে তোর পেছনে ওই বুড়ো বেটা কি করবে আমার? আমি টের পাই যে আমার পেছনে আমি সাহেব দাঁড়ানো। তখন সে বলে যে ওই বুড়ো বেটা কি করবে আমার? কিছুই করতে পারবে না। বরঞ্চ তোকে আমি একটা কথা বলি, শোন, এখান থেকে তুই পালা। ওই পরিবারে কি হবে না হবে সেটা আমি জানি না, তুই এখান থেকে পালা। আর যদি তোর পক্ষে সম্ভব হয়, আমার ছেলেকে এখানে এনে দে। যদি আমার ছেলেকে এখানে এনে দিস, তাহলে ওই পরিবার মুক্ত হয়ে যাবে। আমি সাহেব আমাকে শুধু ইশারা দিয়ে বললেন, এখান থেকে চলে আসো, বের হয়ে আসো। আমি যখন ওনার সাথে হেঁটে চলে আসছিলাম, উনি আমাকে বুঝালেন একটা কথা বলতে। সেটা হচ্ছে, ওকে শুধু এই কথাটা বলি আমি যাতে, যে সিলমোহরটা এখন আর ওইখানে নেই, সিলমোহরটা এখন আমি সাহেবের কাছে।
তা আমি পেছনের দিকে ঘুরে তাকিয়ে রেল লাইন বরাবর কাছে এসে চিৎকার করে বলি যে তোর সিল এখন আমার কাছে, তুই এখানে সারা জীবন ঘুরতে থাক, তোর সিল এখন আমার কাছে। তোর একটাই উপায় আছে, তোর সিলকে আমি তোর কাছে ফেরত দেব যদি তুই তোর সন্তানকে এখান থেকে নিয়ে চলে আসে, এটা তোদের ব্যাপার। আমি যখন এই কথাটা বললাম না, সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে সামনের দিকে চলে আসে সে, কিন্তু বোঝা যাচ্ছে না, কোনো চেহারা নেই, কোনো ফিগার নেই, বাট বোঝা যাচ্ছে যে এই জায়গায় কেউ কারোর উপস্থিতি। সে এই জাস্ট এই গাছগুলোর পেছনে এই অন্ধকারের মধ্যে সে বিচরণ করছে, প্রচণ্ডভাবে পায়চারি করছে, এবং সে মানে ওইখান থেকে না কুকুরের ঘের ঘেরার মতো শব্দ হয়ে ভেসে আসছে। এবং আমি তাকে উদ্দেশ্য করে বললাম, ভালো করে চেক করে দেখ, তসিল ওইখানে নেই, তসিল এখন আমার কাছে। এই কথা বলার পরই আমি সাহেব আমার বাম হাতে ওই সিলটা দেন, এবং ওই সিলটা ছিল অনেক অনেক পুরাতন, অনেক অনেক পুরাতন কোনো লোহা, যে লোহাটা চারপাশ দিক দিয়ে ক্ষয়ে গেছে এবং লোহাটার উপরে জংও ধরে গেছে, কিন্তু লোহার মধ্যে এমন খোদাই করা কিছু গর্ত সহ কি জানো। এবং তা আমার সিলটা আমার বাম হাতে, এবং তাকে দেখাই, এই যে আমার কাছে সিল। আমির সাহেব এবার ওকে উদ্দেশ্য করে বলে, তোদের বাপ বেটার সমস্যা তোরা বাপ বেটার সমাধান কর, আমি ওইখান থেকে এখন একটা রড তুলে দেব, একটা রড তুলে দিলে তুই মুক্ত হয়ে যাবি এই জায়গা থেকে। তুই মুক্ত হয়ে যাওয়ার পর তোর ছেলেকে নিয়ে তুই এখান থেকে চলে যাবি। এইখানে এই পরিবারকে আর একটা ফোটা টাচও তোরা করতে পারবি না, মানে একটা স্পর্শ তোরা করতে পারবি না এখন আর। যদি তোরা স্পর্শ করিস তাহলে দেখ, তোর চোখের সামনে তুই ওই জায়গায় থাকা অবস্থায় আমি তো সিল যদি সরিয়ে ফেলতে পারি, তাহলে ভেবে দেখ তোর সাথে আমি কি করতে পারি। তুই সর্দার হ বা তুই যেই হোস না কেন, আমি শুধুমাত্র আমার লাঠিটা ধরব এবং আমি আল্লাহর নাম নেব। আল্লাহকে তো বিশ্বাস করিস তাই না? মানিস আল্লাহ আছে? প্রশ্ন করলো উনি। তো ওইখান থেকে যে উত্তর আসে যে হ্যাঁ, তারা বিশ্বাস করে আল্লাহ আছে এবং তারা জানে যে আল্লাহ আছে এবং তারা বিশ্বাসও করে, এবং তারা কিন্তু তার মানে এই না যে তারা ইমানদার। সে বলল কিছু সময় পরে যে সে রাজি। তো আমির সাহেব আমাকে বললেন, তুমি যাও, সমস্যা নেই, তুমি যাও, যে জায়গাটা দিয়ে এসেছো সেই জায়গা বরাবর যাও। এবার গেলে এবার তুমি মাটির উপরেই একটা রড দেখতে পাবে, এই রডটা তুলে ফেলো। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম কোন রড, মানে কি টাইপের রড। উনি আমাকে বললেন যে এটা তো এমন না যে প্রাগ ঐতিহাসিক যুগের কোনো রড, এটা তো তোমাদের দেশেরই রড, তুমি চিনো, যাও তুলে ফেলো। তখন আমি আবার ভেতরে ঢুকি এবং ধীরে ধীরে হেঁটে যাই, এবং এইবার আমি আমার কাছ থেকে ঠিক পাশে 6-7 হাত দূরেই কালো ছায়াটা দেখতে পাচ্ছিলাম, অ্যাজ ইফ কালো ছায়াটা কিছু খাচ্ছে এবং সে আমাকে ফলো করছে, এবং সে প্রচণ্ড রকমের বিরক্ত তখন আমার উপরে। আমি হেঁটে যাচ্ছি, সেও আমার সাথে হেঁটে যাচ্ছে। আমি এক্স্যাক্টলি ওই জায়গায় এসে পৌঁছাই এবং আমি তার দিকে তাকাই, কেন জানি মাটিতে বসলাম, হাত দিয়ে মাটির উপরে হাতাচ্ছি যাতে কোন জায়গায় রডটা আমার হাতে এসে লাগে দেখার জন্য। তো আমি আমার হাতে রডের স্পর্শটা পাই এবং রডটা আমি অনেক কষ্ট করে নাড়াতে থাকি। রডটা প্রায় 2 হাত মাটির ভেতরে থাকে এবং 2 হাত মাটির ভেতরে থাকার কারণে এই রড তুলতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। এই 1 থেকে 1.5 ঘন্টা এই ছায়াটা আমার সামনে ছিল, জানেন। আমি তাকে মানে হাত দিয়ে মাছ ধরে সে জাস্ট মাছের মাথার মুখ দিয়ে কামড়ে ছিঁড়ে চিবোচ্ছে দেখেছি। আমি তাকে এইটাও দেখলাম, কোনো এক গেরস্ত ঘর আশপাশে হয়তো ছিল, মানে আরো দূরে আর কি, হয়তো 1 কিলোমিটার দূরে বা 500 মিটার দূরে কোনো এক জায়গা থেকে সে একটা পাখি এনে আমার সামনে জাতা পাখিটাই কামড়ে ছেড়ে খাচ্ছে, কিন্তু কালো ছায়া, অন্য কিছু না। পাখির পালকটা ইভেন খাওয়া একটা অংশ আমার হাতের সামনে এসে পড়ছে। অনেক সময় লাগার পরে যখন আমি রডটা তুলে ফেলতে সক্ষম হই,
যখনই রডটা তুলে ফেলি না, 1 সেকেন্ডের জন্য চারপাশে আবার সেম আগুনের মতো একটা ভাইব চলে আসে, মানে জাস্ট আগুনের আলো। এবং ওই সময়ের জন্য আমি ওর চেহারাটা 1 মুহূর্তের জন্য দেখতে পাই। ওর বড় বড় চুল, যে চুলগুলো বুক পর্যন্ত ভেজা, প্রত্যেকটা চুল ভেজা, ওর চোখের চেহারাটা যেন কে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবং এত বিশাল মোটা ফোসকা এগুলা, কেউ যেন অ্যাসিড দিয়ে ওর চেহারা পুরো ঝলসে দিয়েছে। এবং সে এমন একটা অঙ্গভঙ্গি করছিল, জাস্ট সে চাচ্ছে যাতে আমার মাথাটা যদি কোনো রকম ধরতে পারে সে মোটকে দিবে, ওই স্প্লিট সেকেন্ড, ওই মুহূর্ত, ওই মোমেন্টের জন্যই। যখন রডটা উঠে যায় এবং ওই আলোর ঝলকানিটা আসে, আমি তো দেখলাম, দেখতে দেখতে আমি পেছনে সরে আসি। এবং পেছনে সরে আসতেই আমার পেছনে আমি অ্যাজ ইফ বুঝতে পারলাম আমি মনের সাথে একটা ধাক্কা খেয়েছি। আমি সাহেবও বুঝতে পেরেছিল যে সে এমন কোনো কিছু করার চেষ্টা করবে। আমি সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, আপনি এই সিলমোহরটা সরালেন কিভাবে? আমি সাহেব আমাকে বললেন, এই জন্যই উনি বাইরে ছিলেন, এবং উনি বাইরে থাকা অবস্থায় ওনার তো অনেক লোকজন ছিল, উনি একজনকে সাথে সাথে ইশারা দিয়ে ডাকান এবং ডাকিয়ে তাকে বলেন সে যদি সুড়ঙ্গ পথ তৈরি করে এক্স্যাক্টলি ওই গর্তের পাশাপাশি ওই গর্তের কাছাকাছি চলে যায়, এবং ওই সুড়ঙ্গ পথ দিয়ে তার সে বিশ্বস্ত জিন, সেই সুড়ঙ্গ, সে গোতাখর না, ওই মাইনার, সে মাইনিং করে, মানে সে সুড়ঙ্গ করে সে সেই সিলমোহরটা সরিয়ে ফেলে। ওই সিলমোহরটা সরানোর কাজ তখন ছিল যখন সে আমার সাথে কথা বলছিল। এই ডিস্ট্রাকশনের সময়টাতেই আমি সাহেবের লোক তো কবরের কাছে, মানে গর্তের কাছে ছিলই, সেইখান থেকে যখনই আমার এবং তার কনভারসেশন শুরু হয় ওই ডিস্ট্রাকশনের সময় সে সিলমোহরটা সরিয়ে নেয়। এবং আমি সাহেব বুঝতে পেরেছিল ঘটনা কি। এটা তাদের পারিবারিক ঝামেলা, যেটাই পরিবার এখন ফেস করছে। বাবার কথা অনুযায়ী পুরো ব্যাপারটা হচ্ছে, সমিতের কথা তো বলেছে, আকরাম যে নিজের নাম বললে সমিত করেছিল। সমিতের গুরু যে জিনকে নিয়ে এসেছিল সে ছিল এই জিনই যে এখানে বন্দী। সে ছিল তাদের গ্রুপের সর্দার, এবং তার হুকুম পালন করতে করতে সমিত আর পারছিল না, এবং এই হুকুমগুলো ছিল জঘন্যতম হুকুম। কিন্তু এতে সমিতের লাভ হচ্ছিল, সে কিন্তু টাকা পয়সা পাচ্ছিল অফুরন্ত, তাকে বিভিন্ন রকমের গয়না দেওয়া হতো, এইটা দেওয়া হতো, ওইটা দেওয়া হতো। কোথা থেকে আসতো এটা কেউ জানতো না, সবই স্বর্ণের জিনিস। এক সময় সে যখন এটা করে উঠতে পারছে না, আর সহ্য করতে পারছে না এই ব্যাপারগুলো নিতে, তখনই তার কাছে তার যে গুরু সে আসে এবং তাকে বলে যে সেই গুরু, মানে সমিতের গুরু এমন একজনের খোঁজ পেয়েছে যে এসে তাদেরকে বলেছে যে এই বড় জিনকে সে তাদেরকে বন্দি করতে সাহায্য করতে পারবে, এবং যদি বন্দি না করে তাদের জীবন এই বড় জিন হেল করে ফেলবে। তো গুরুকে সেই জিন শিখিয়ে দিয়েছিল কি কি করতে হবে, এবং সেই জিন সেই দিন ওই গুরু এবং সমিতের সাথে সেই গর্ত তৈরির সময় ছিল, এবং সমিতের উপরে সে ভর করে এবং সমিতের হাত দিয়ে সে সব কিছু করে। ওইখানে যখনই সিলমোহরটা রাখা হয় সাথে সাথে সেই বড় জিন, মানে এই যে জিন যে বন্দি ছিল, সে এইখানে এসে পড়ে এবং সেখানে বন্দি হয়ে যায় চারপাশের মধ্যে এই সিলের কারণে, এবং সে এইখানে তাকে বন্দি করে চলে যায়। গুরু তো আর জানতো না, সমিতের গুরু তো জানতো না যে এই জিন তো ছিল এই বড় জিনেরই বড় সন্তান, যে চাচ্ছিল যে তার বাবাকে সে সরিয়ে সে যে কোনো মূল্যে তাদের গোত্র বা গ্রুপের সে সর্দার হবে। কিন্তু তাদের গোত্র বা গ্রুপের সর্দার হতে গেলে মেইন জিনিসের দরকার, সেটা হচ্ছে সিল, যেটা সে ওই ব্যবহার করে তার বাবাকেই আটকে ফেলেছে। এখন সে যখন জানতে পেরেছে যে সিল ছাড়া সে কিছুই করতে পারবে না, তখন সে অস্থির হয়ে ওঠে, এবং সিল উদ্ধার করা কিন্তু খুব কঠিন তার জন্য, কারণ সেই বন্দি করেছে। তাহলে এই জায়গাটা মানুষকে দিয়ে খোরাতে হবে, মানুষকে দিয়ে খোরাতে হলে কি করতে হবে? মানুষ তো আনতে হবে, এবং মানুষ আনবে কিভাবে? সে এই জন্য সে আকরামকে অ্যাপ্রোচ করে, কিন্তু আকরামকে অ্যাপ্রোচ করে লাভ হয়নি। তো সে আকরামকে মেরে ফেলে সে চাচ্ছিল যে আকরামের বড় ছেলেকে দিয়ে কাজ করাবে, কিন্তু সে দেখলো যে আকরামের বড় ছেলেকে দিয়ে তার পক্ষে এটা করানো সম্ভব না।
তখন সে তাদের পরিবারের প্রত্যেকের উপরে হামলা করা শুরু করলো এবং তাদের এই টাকা পয়সা যতদূর পর্যন্ত গিয়েছে সবার উপরে হামলা করা শুরু করলো, যাতে করে সামহাও লোকজন যখন জানতে পারবে সেই বুঝাবে যে সে তার একটা জিনিস এই জায়গায় বন্দি, এই জায়গায় এরকম এরকম, তখন যখন মানুষজন ফাঁদে পড়ে ওই জায়গাটা খুঁড়বে তখনই সে সিনেমাটা নিয়ে ভেঙে যাবে, বাকি যা মজা তা হোক। এইটাই আমি হিসেবে মনের মধ্যে একটু সন্দেহ দিচ্ছিল, কিন্তু উনি পুরোপুরি শিওর ছিলেন না। যখনই আমি ওনাকে বললাম যে আমি স্বপ্ন এই জায়গায় দেখেছিলাম এবং আমার স্বপ্নটা সবসময় হয় সাবধান করার জন্য, ইভেন্ট ঘটবে কিন্তু একটু বুঝিয়ে দেওয়া হয় যে এখানে একটা বিপদ হতে পারে। তো ওই স্বপ্নের কথাটা যখন আমি ওনাকে বললাম, উনি ইমিডিয়েটলি বললেন এতক্ষণ পর্যন্ত উনি যা ভেবেছেন তা সব ভুল, ওনার মনের মধ্যে যেটা নিয়ে সন্দেহ সেটাই, এখানে একটা গেম চলছে, এবং বাকিটা বুঝতে আমার সময় লাগেনি আর। এরপরে বাবা কি তার ছেলেকে নিয়ে চলে গেছে কিনা তা আমি জানি না, এটা আমির সাহেবের পক্ষেও ট্র্যাক করা সম্ভব না, কিন্তু ওই দিনের পরে আরো একদিন বা দুদিন এরকম ঘটনা ঘটেছে তাদেরকে হাত তোলার, কিন্তু হাত তোলার বদলে এবার ছিল তাদেরকে মেরে ফেলার মতো। আকরাম সাহেবের স্ত্রী গলা চেপে ধরেছিল এবং আকরাম সাহেবের মেয়েকে বাথরুমের পানির মধ্যে, মানে বাথরুমের বালতির পানির মধ্যে চুবানোর চেষ্টা করেছিল। এবং এই দুইটা ঘটনা ঘটার পরে এরপর আর কোনো ঘটনাই ঘটেনি। ধারণা করে নেওয়া যেতে পারে যে বাবা এবং ছেলের ব্যাপার এটা ওইখানে রিজলভ হয়ে গেছে। তো এরপরে আসলে আর কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল ঘটনা। এখন আজকের পর্বটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।